এই ছেলে, দূরে দাঁড়িয়ে কেন? কাছে আসো আমার। তুমি কি আমার কাছে আসতে লজ্জা পাচ্ছ? এমন লজ্জা পেলে হবে? দেখো আমাকে, আমি কত সুন্দর। আমাকে এসে চুমু খাও। প্রিন্সের বুকটা ধক করে ওঠে। সে কল্পনাও করেনি বাসর ঘরে ঢুকে তাকে এমন কথা শুনতে হবে। সে তো ভেবেছিল মেয়েটা হয়তো লাজুক হবে, ঘুমটে টেনে বসে থাকবে, কিন্তু এখানে তো পুরোই উল্টো চিত্র। প্রিন্স আমতা আমতা করে উত্তর দেয়। না না না, আমি কাছে যেতে পারবো না। আমার খুব খুব ভয় করছে। যদি কাছে গেলে আপনি আমার সাথে ওসব করেন। মায়া মুচকি হাসে। সে যেন প্রিন্সকে আরও একটু জ্বালাতন করতে চায়। সে বিছানার এক পাশে থেকে একটু সরে এসে প্রিন্সকে বসার জায়গা করে দেয়। কোন সব করার কথা বলছো শুনি? আমি তো তোমাকে আদর করতে চাই। কাছে না আসলে আদরটা কিভাবে করবো? দেখো আমি তোমার জন্য কতটা সেজেছি। দেখে বলো তো আমাকে কেমন লাগছে। আজকে তোমার সারা শরীরে আমি চুমুকে দিতে চাই। আসো, এখানে এসে বসো। সারা শরীরে চুমু? আপনি দেখি অনেক পাজি মেয়ে। এভাবে অজানা ছেলেকে এভাবে বলতে পারেন? আপনার কি একটুও লজ্জা করে না? আমি তো ভাবলাম আপনি খুব শান্তশিষ্ট হবেন, কিন্তু আপনি তো দেখি রীতিমতো বেয়াদব একটা মেয়ে। মায়া এবার একটু শব্দ করে হেসে ওঠে। তার হাসির শব্দে সারা ঘরে যেন একটা চপলতা ছড়িয়ে পড়ে। সে তার শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিয়ে প্রিন্সের চোখের দিকে তাকিয়ে বলে। না তো, কেন লজ্জা করবে? আমি তো অচেনা কাউকে আদর করবো না। আমি তো আবার বরকে আদর করবো। বর কি কখনো অচেনা অজানা হয় বুঝি? কাবিননামায় সই করার পর তো তুমি আমার সবচেয়ে আপন মানুষ। কাছে আসো প্লিজ। আমার আর তর সইছে না। তোমাকে আমি আদর দিয়ে তোমার সারা অঙ্গ ভিজিয়ে দিতে চাই। তোমার কাঁধ থেকে শুরু করে আঙুলের ডগা পর্যন্ত আমার স্পর্শের কাঁপন ধরাতে চাই। হাত দাও তো আমার হাতে। দেখো কেমন কাঁপছি আমি। আপনি না অনেক অসভ্য একটা মেয়ে। আমি এদিকে ভয় পাচ্ছি আর আপনি আদর দেওয়ার কথা বলছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। আপনি দূরে থাকুন। আমার মনে হচ্ছে আমি ভুল কোনো ঘরে ঢুকে পড়েছি। আপনি কি সত্যি সেই মায়া যাকে আমার বাবা পছন্দ করেছে? মায়া এবার বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে প্রিন্সের দিকে এগিয়ে গেল। প্রিন্স ভয়ে এক পা পিছিয়ে যায়। মায়ের মুখে তখনও সেই দুষ্টুমি ভরা হাসি। এই, পালাচ্ছ কেন? ভয় পাচ্ছ? আচ্ছা এসো তাহলে, জড়িয়ে ধরবো। তোমাকে জড়িয়ে ধরে তোমার ঠোঁটে চুমু খাবো। তোমার পিঠে হাত বোলাবো। আমাকেও চুমু দেবা কিন্তু। জলদি এসো। তারপর তোমাকে এমনভাবে জড়িয়ে ধরতে চাই যেন আমার উষ্ণতায় তুমি সম্পূর্ণ গলে যাও। তবে তুমি কি চাও না তোমার বউ তোমাকে একটু আদর করুক? তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না? না, মানে আসলে কেউ আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও প্লিজ। আমার বউ আমাকে খেয়ে ফেললো রে। কিন্তু আপনি এমন কেন? আপনি জানেন আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আপনি একে তো আমার সিনিয়র, তার উপর আপনাকে আমি চিনিও না। তবে আমি ভেবেছিলাম বাসর রাতে আমরা বসে গল্প করব, একে অপরকে জানবো। কিন্তু আপনি তো শুরুতেই রোমান্সের তুফার তুলছেন। আপনি কি একটু বেশি লুচ্চা? মায়ের মুখের হাসিটা হঠাৎ দেখলো ম্লান হয়ে যায়। সে প্রিন্সের খুব কাছে এসে দাঁড়ালো। মায়ের গায়ের তীব্র ঘ্রাণ প্রিন্সের নাকে এসে লাগে। মায়া শান্ত গলায় জিজ্ঞেস করে। ওমা, সে কি কি বলো এসব? আমাকে বিয়ে করতে চাওনি মানে? এমন কথা বলছো কেন? আমি কাছে ডাকছি বলে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? নাকি আমি দেখতে খারাপ বলে তোমার এমন আফসোস হচ্ছে? কোনটা? না, মাথা খারাপ কেন হবে? আসলে আমি তো দেশের বাইরে ছিলাম, আপনাকে জানি না চিনিও না। নিজেদের বিজনেসে যখনই আমি জয়েন হয়েছি, বাবা হুট করে বলে আমার নাকি বিয়ে করতে হবে। মেয়েকে, তার বিজনেসের এক কর্মচারী মেয়ে। তিনি কথা দিয়ে রেখেছিলেন। ছোট থেকে আমি বাবা মাকে ভয় পাই না, কিন্তু ওনাদেরকে অনেক মানি। তাই যখন প্রথমবার বলে আমাকে তার অফিসের কর্মচারীর এক মেয়েকে বিয়ে করতে হবে, যার মা নেই, বাবাও নাকি প্যারালাইজ একজন, এমন একটা মেয়ে আমার জন্য তারা ঠিক করে, তখন আমি না করিনি। তাদের কথা ভেবে রাজি হয়েছে। মায়া চুপচাপ প্রিন্সের কথাগুলো শোনে। তার ভিতরে যেন একটা চাপা কষ্ট মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে সেটা প্রকাশ করতে দেয় না। প্রিন্স আবারও বলে। তাই ভেবেছিলাম বাসর ঘরে এসে আপনাকে সবটা বুঝিয়ে বলবো যে আমার অমতে বিয়েটা হয়েছে, কিন্তু আপনি তো দেখি মহা ফাজিল একটা মেয়ে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব? না, মানে সেরকম বড় কোনো প্রশ্ন নয়, খুবই সাধারণ একটা প্রশ্ন। যদিও প্রশ্নটা বিয়ের আগে করা উচিত ছিল, কিন্তু সে সুযোগটা আমার হয়নি। তাই আপনাকে এখন প্রশ্নটা করতে চাই, আপনি কি অনুমতি দিবেন?
প্রিন্সের বলা কথায় মায়া একদম চুপ হয়ে যায়। প্রশ্ন করার কথা শুনে মায়া যেন আটকে ওঠে। তার মনের গহীনে জমানো পুরনো ভয়গুলো আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। সে মনে মনে ভাবে, প্রিন্স কি তবে তার অতীত নিয়ে সন্দেহ করছে? কি প্রশ্ন করবে সে? মায়ের কোনো বয়ফ্রেন্ড ছিল কি না? কারোর সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না? এই প্রশ্নগুলো মায়ের মনে একটা কাঁটার মতো পিঁপড়ে। প্রিন্স ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মায়ার চোখের গভীর থেকে উত্তরটা খুঁজে নিতে চাই। মায়া একটু নিজেকে সামলে নিয়ে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ করো, কি জানতে চাও বলো। তোমার জন্য আমি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বরমশাই বলো, কি এমন কথা যা তোমাকে এতক্ষণ আটকে রেখেছে? প্রিন্স একটু ইতস্তত করে। সে মায়ের দিকে এক পা এগিয়ে আসে। ঘরের আলোয় মায়ের চোখের কোণে এক অদ্ভুত শূন্যতা তার নজরে পড়ে। প্রিন্স বলে, না মানে আসলে আপনি কি আমাকে নিজ ইচ্ছাতে বিয়ে করেছেন, নাকি আপনাকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছে? এমনটা হলে আমাকে বলতে পারেন। যদি কাউকে ভালোবাসেন সেটাও বলতে পারেন। আমি আসলে অমন টাইপের ছেলে না যে জোর করে সব কিছু নেব বা পেতে চাইব। আমার জোর করে করার ইচ্ছে নেই। আমি চাই না আমার কারণে কারো জীবন নষ্ট হোক। আপনি চাইলে আমাকে সবটা বলতে পারেন। মায়া কিছু সময় পরই ফিক করে হেসে ওঠে। তার এই হাসি দেখে প্রিন্স অবাক হয়। সে বুঝতে পারে প্রিন্সকে সে যেমনটা মনে করেছিল সে আসলে তার চেয়েও অনেক ভালো। এতক্ষণ সে ইচ্ছে করেই প্রিন্সকে বাজিয়ে দেখছিল, তাকে কাছে আসার জন্য প্রলুব্ধ করছিল। মায়া এবার শান্ত গলায় বলতে শুরু করে, আসলে প্রথমত তোমাকে আমি কখনো দেখিনি। তারপরে বাবা বলেছে তার অফিসের বসের ছেলের সাথে বিয়ে হবে। বাবা এমনিতে প্যারালাইজ হয়ে পড়ে আর থাকে। বাবা চাইতো আমার যেন ভালো কোথাও বিয়ে হয়। বাবাকে ছেড়ে যেতে চাইনি। আমি চলে গেলে কে দেখবে বাবাকে? বাবা অনেক বলে আমায়। তার উপরে উনি আপনার বাবার প্রতি কৃতজ্ঞ, কারণ বাবা প্যারালাইজ হওয়ার পর আপনার বাবা আমাদের দেখভাল করেছে। সেই জন্য উনি না করতে পারেননি, বরং বসের ছেলের সাথেই বিয়ে হবে। এটা শোনার পর উনি কেঁদেই ফেলেন। আমি না করেছিলাম শুরুতে, তবুও মেয়ে মানুষ বিয়ে তো করতেই হবে। তবে আমার বিয়ে আসলে কাউকে করার ইচ্ছে ছিল না। আমি চাইনি আমি কখনো কোনো ছেলের স্পর্শে আসি। আমার কখনো কোনো ছেলেই পছন্দ না। ভাবছেন আমার বয়ফ্রেন্ড ছিল? না না, এমন কোনো বিষয় না। সেই সুযোগও কখনো পাইনি। কোনো ছেলের সাথে আমি কখনো কথা বলিনি। ভয় হতো। এ ভয় আমি আপনাকে কখনো বোঝাতে পারবো না। তবে সত্য এটা যে আমি আপনার কাছে এসেছি, অন্য কোনো ছেলের কাছে যাইনি কখনো। প্রিন্স অবাক হয়ে মায়ের দিকে তাকায়। এ যুগে এমন মেয়েও আছে নাকি যার কোনো বয়ফ্রেন্ড থাকবে না? প্রিন্স প্রশ্ন করে, কি হয়েছিল? আর কেন বয়ফ্রেন্ড বা প্রেম করেননি? আর যখন ভয় পেতেন ছেলেদের, আমায় কেন বাসর ঘরে ঢুকতেই নিজের কাছে আসতে বললেন, আদর করবেন বললেন? আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ভাবলাম আমি কি কোনো লুচ্চা মেয়েকে বিয়ে করলাম কিনা। আপনার ব্যবহারে তো ভয়ের ছিটেফোঁটাও ছিল না। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর বিছানায় গিয়ে বসে সে। তার চোখের কোণে একটা পানি চিকচিক করে ওঠে। তার চোখের কোণে হঠাৎ পানি চিকচিক করে ওঠে। প্রিন্স দেখার আগেই সেটা খুব কৌশলে মুছে নিয়ে মুচকে হেসে বলে, কেন ভয় পাই সেটা তোমাকে বলবো না। বলবো একদিন, যেদিন বুঝবো যে তুমি আমাকে আসলেই ভালোবাসছো। আমি সেটার যোগ্য নই প্রেম। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আর বাসর ঘরে ঢুকেই যখন তুমি এগিয়ে আসছিলে তখন দুষ্টুমি করতে ইচ্ছে হয়েছিল। বলা যায় তোমাকে একটা পরীক্ষায় নিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি আমাকে জোর করো কিনা। আর তুমি সেটাতে পাশ করেছো। তুমি সত্যি অনেক ভালো একটা মানুষ। প্রিন্স মায়ার কথার মানে ঠিক বুঝতে পারে না। তার মনে একগুচ্ছ প্রশ্ন জমা হতে থাকে। মায়া কেন নিজেকে ভালোবাসার অযোগ্য ভাবছে? তার ভয়ের কারণটাই বা কী? কেন কেন এভাবে বলছেন? আমাকে কি বলা যাবে আপনি কেন এমন কথা শোনালেন, আবার কাছে ডাকার পরীক্ষা নিলেন? আপনি কি আমাকে আসলেই অপছন্দ করছেন? বললাম তো বলবো না এখন। কিছু জিনিস অজানাতেই থাকা ভালো। রাত অনেক হয়েছে। আচ্ছা তুমি বিছানাতে এসো, আমি সোফাতে ঘুমাবো। আমার যেখানে সেখানে ইচ্ছে ঘুমাতে পারি। আমার কোনো সমস্যা হবে না। তুমি বিদেশি মানুষ, তোমার কষ্ট হবে। বিছানাটা তোমার জন্যই থাক। প্রিন্স এবার মায়ের কাছে এসে তার হাতটা আলতো করে ধরে। মায়া চমকে ওঠে কিন্তু হাত সরিয়ে নেয় না। প্রিন্সের হাতের স্পর্শে এক অদ্ভুত শীতলতা আছে, যা এর আগে কখনো কারো স্পর্শ পায়নি। প্রিন্স বলে, আপনি সোফাতে মানে পাশাপাশি এক বিছানাতে ঘুমালে কি সমস্যা?
আমি তো বললামই, জোর করে আমি কিছু পেতে চাই না। আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আমরা স্বামী স্ত্রী, এক ঘরে আলাদা ঘুমানোটা ঠিক দেখায় না। আপনি যদি আমাকে ভয় না পান তবে বিছানাতেই থাকতে পারেন। আমি আপনাকে কথা দিয়েছি, আপনার অমতে আমি কিছুই করব না। মায়া কিছু বলে না, চুপ করে তাকিয়ে থাকে প্রিন্সের দিকে। প্রিন্সের চোখে এক অদ্ভুত মায়া আর আশ্বাস কাজ করছে। প্রিন্স কোনো কিছু না বলে এগিয়ে যায় বিছানার দিকে। প্রিন্স আলমারি থেকে নিজের পোশাক বের করে বাথরুমের পাশে চেঞ্জিং রুমে যায়। সে দ্রুত ড্রেস পরিবর্তন করে আসে। মায়া তখনও স্থির দাঁড়িয়ে আছে জানালার দিকে তাকিয়ে। প্রিন্স বিছানায় গিয়ে বসে। সে মায়ের দিকে তাকিয়ে এক মুহূর্তেও কি যেন ভাবে। মায়া ধীর পায়ে বাথরুমের ভিতরে চলে গেল। প্রিন্স বিছানায় বসে মনে মনে ভাবছে, এই মেয়েটা কি আসলেই এমন? প্রিন্স বিছানায় গা এলিয়ে দিয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। বাথরুমের ভিতরে মায়া ঝর্ণা ছেড়ে দেয়। মায়া ঝর্ণা নিচে দাঁড়িয়ে নিজেকে ভেজাতে শুরু করে। পানির ধারার সাথে সাথে তার চোখের পানিও গড়িয়ে পড়ছে। সে ফুপিয়ে কাঁদতে থাকে। কান্নার শব্দ যেন বাহিরের কেউ শুনতে না পায়, সেজন্যই সে ঝর্ণার পানির গতি বাড়িয়ে দেয়। মায়ের মনে পড়ে যাচ্ছে তার জীবনের সেই মুহূর্তগুলোর কথা। হে আল্লাহ, কেন আমার সাথে এমন হলো? আমার কি দোষ ছিল? আমি কেন আমার পরের কাছে যেতে পারছি না? কেন মনের উপরে জোর দিয়ে নিজেকে অসভ্য ফাজিল বানালাম ওর সামনে? আমার কেন ছেলেদের ভয় করে? বাবা, কেন তুমি আমাকে বিয়ে দিলে? আমি কিভাবে থাকবো এই ছেলেটার সাথে? আমি কাছে যাব কিভাবে? তার তো কোনো দোষ নেই। প্রিন্স তো অনেক ভালো মানুষ। ও যদি আমার সত্যটা জেনে যায় তবে কি আমাকে এই ঘরে রাখবে? ও কি আমাকে ঘৃণা করবে না? মায়ের বুক ফেটে কান্না আসছে। সে দেয়ালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলছে নিজের জীবনের না বলা কথাগুলো। তার মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন সে সবসময় হিজাব দিয়ে মুখ ঢেকে চলতো। পাড়ার মানুষ তাকে দেখে হাসাহাসি করত। তার মুখটা অনেকের কাছেই পরিচিত ছিল এক কলঙ্কিত ইতিহাসের কারণে। মায়া পড়ার টেবিলে বসলেও হিজাব খুলত না। তার মনে হতো হিজাব ছাড়া সে একদম অরক্ষিত। মায়ের মনে পড়ছে দুদিন আগের বিকেলটার কথা। সে যখন বাড়ি ফিরছিল তখন তার বাবা মামুন তাকে নিজের ঘরে ডাকে। মামুন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকে। মায়া ঘরে ঢুকতেই দেখে সেখানে আলতাফ সাহেব বসা। আলতাফ সাহেব বড়লোক মানুষ। মায়া তাকে ছোটবেলা থেকেই শ্রদ্ধা করে। মায়া, মা এদিকে আয় তো, দেখ তো ওনাকে চিনিস কিনা। মায়া আঁচলটা একটু ঠিক করে ঘরে ঢোকে। সে আলতাফ সাহেবকে দেখে সালাম দেয়। আলতাফ সাহেব মায়াকে দেখে হাসে। তার চোখে মায়ের জন্য অনেক স্নেহ। মায়া, কেমন আছো মা? আমি আজকে এসেছি তোমার জন্য একটা বিশেষ খবর নিয়ে। আমার ছেলে বহু বছর পর দেশে আসছে। আমি চাই তোমার সাথে ওর বিয়ে দিতে। মামনি, তুমি কি বলো? মায়া আর মামুন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মামুনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি বলেন, সত্যি স্যার? আমি তো ভাবতেই পারিনি যে আমার মেয়ের বিয়ে হবে। কত করে বলতাম যে যে কারো পছন্দ কর, তাকে বিয়ে করে নে, সে শুনতোই না। আপনি আর কত করবেন স্যার আমার জন্য? আমি তো এক অক্ষম বাবা যে নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তায় থাকতাম। আপনি যে আমার মায়ের জন্য এই প্রস্তাব এনেছেন, এটা আমার কল্পনার বাইরে। এভাবে বলো না মামনি। আমি যে আজ বেঁচে আছি তোমার জন্য। তুমি সেদিন আমার জন্য যা করেছিলে সেটা যদি না করতে তবে আজ বেঁচে থাকতাম না। আমি আমার দায়িত্ব পালন করছি। মায়ামা অনেক গুণী মেয়ে। আমার বিশ্বাস ও আমার ঘর আলো করে রাখবে। আচ্ছা স্যার, কিন্তু আপনার ছেলে যদি জানতে পারে আমার মেয়ের কথা? না, সে জানে না। তার জানার দরকার নেই। কিছু জিনিস অপ্রকাশিত থাকাই ভালো। মায়াও তাকে জানবে না। আচ্ছা মায়া, তুই কি বলিস? স্যারের ছেলে আছে, বিয়ে করবি? মায়া দাঁড়িয়ে থাকে। তার বুকের ভিতর তোলপাড় শুরু হয়। সে জানে তার অতীত কী। সে জানে সে কেন কোনো মানুষের সামনে যেতে পারে না। সে নিচু স্বরে বলে, বাবা, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করলে তোমাকে কে দেখবে? তুমি তো একা চলতে পারো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। আমার বিয়ের দরকার নেই। মা, এসব নিয়ে একদম চিন্তা করো না। তোমার বাবাকে দেখার ব্যবস্থা আমি করব। আর চিকিৎসার জন্য লোক থাকবে। আর তুমি তো আমাদের বাড়িতেই থাকবে। আমি তো মায়াকে আমার নিজের মেয়ের মতো করে নিয়ে যাব। তুমি রাজি হও মা? আমার ছেলের জন্য তোমার মতো একটা মেয়েই দরকার। মায়া আর কিছু বলতে পারে না। সে তার বাবার চোখের দিকে তাকায়। সেখানে এক অদ্ভুত স্বস্তি দেখতে পায়। তার বাবা চায় সে যেন একটা আশ্রয়ে থাকে। মায়া আলতাফ সাহেবের দিকে তাকিয়ে মাথা নিচু করে সায় দেয়।
তারপরে ওদের বিয়ে হয়, তবে কোনো অনুষ্ঠান করে না। প্রিন্সের বাড়িতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। মায়া বর্তমানে ফিরে আসে। ঝর্ণার পানি তখনও তার শরীর ভিজিয়ে দিচ্ছে। মায়া নিজের গায়ের শাড়িটা আঁকড়ে ধরে মেঝেতে বসে পড়ে। আমি তো বাবাকে না বলতে পারিনি, কিন্তু প্রিন্সকে আমি কি বলবো? আমি কিভাবে তাকে এই অপবিত্র শরীরটা দেব? আমি তো তাকে ভালোবাসি না এখনো, কিন্তু তাকে সম্মান করি। তার চোখের দিকে তাকালে আমার খুব অপরাধ বোধ হয়। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি এই সম্পর্কটা টেনে নিয়ে যেতে পারি। আমাকে ক্ষমা করো প্রিন্স। আমি তোমাকে অনেক মিথ্যে বলছি। আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি না, বরং নিজেকে আড়াল করছি। মায়া অনেকক্ষণ ধরে বাথরুমে কাঁদল। বাথরুমে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ভিতরে আসছে। মায়া উঠে দাঁড়িয়ে মুখ ধুয়ে নেয়। সে জানে তাকে এখন স্বাভাবিক হতে হবে। প্রিন্স বাইরে অপেক্ষা করছে। সে যদি বেশিক্ষণ ভিতরে থাকে তবে প্রিন্স সন্দেহ করতে পারে। মায়া নিজের চোখের পানি মুছে ফেলে আয়নার সামনে দাঁড়ায়। সে নিজেকে শক্ত করার চেষ্টা করে। আমাকে হাসতে হবে, আমাকে আবার সেই ফাজিল মেয়েটার অভিনয় করতে হবে, যাতে প্রিন্স আমার চোখের ভিতরের কষ্টটা দেখতে না পায়। আমি ওকে বুঝতে দেবো না আমি কতটা ভেঙে চুরমার হয়ে গেছি। মায়া বাথরুমের দরজা খুলে দেয়। সে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে আসে। প্রিন্স তখনও বিছানায় বসেছিল। মায়াকে ভেজা চুলে দেখে সে এক মুহূর্ত থমকে যায়। কি সুন্দর দেখতে মেয়েটা! ইস, যদি তাকে ভালোবেসে কাছে পেত। এমনটাই ভাবছে প্রিন্স। মায়ের মুখটা এখন অনেক ফ্যাকাশে লাগছে, তবুও হেসে বলে, কি হলো বরমাসাই, এখনো জেগে আছো যে? আমার জন্য অপেক্ষা করছো বুঝি? আমি তো ভাবলাম তুমি নাক ডেকে ঘুমোচ্ছ। প্রিন্স মায়ের দিকে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে মায়ের চোখগুলো একটু লাল হয়ে আছে। প্রিন্স জিজ্ঞেস করে, আপনি কি কাঁদছিলেন? আপনার চোখ এমন লাল কেন? আর এতক্ষণ বাথরুমে কি করছিলেন? যাই হোক, ওদিকে দেখুন, মা আপনার জন্য আলাদা আলমারি করে এনেছে, সেখানে কাপড় আছে। মা একটু হকচকিয়ে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। সে আলমারি থেকে একটা সুতির শাড়ি বের করে, তারপর বলে, ওমা, কাঁদবো কেন? ঝর্ণার নিচে অনেকক্ষণ ছিলাম তো, তাই হয়তো চোখ লাল হয়েছে। পাশের রাতে বউরা বুঝি কাঁদে? আমি তো তোমার সাথে রোম্যান্স করার প্ল্যান করছি। তুমি কি তৈরি তো? প্রিন্স মায়ের কথা শুনে আবার বিরক্ত হয়। সে বুঝতে পারে এই মেয়েটাকে সহজে বোঝা যাবে না। প্রিন্স বালিশ ঠিক করে শুয়ে পড়ে। আপনি না আসলেই অদ্ভুত। যান, ড্রেস চেঞ্জ করে আসুন, আমি ঘুমাচ্ছি। মায়া মুচকি হাসে, কিন্তু তার মনের ভিতর তখনও ঝোড়ো হাওয়া বইছে। বিছানায় শুয়ে প্রিন্স জানালা দিয়ে আকাশ দেখতে থাকে। প্রিন্স শুয়ে নিজের অতীত আর এই বর্তমানের হিসেব মেলাতে চেষ্টা করে। সে যখন বিদেশে ছিল তখন তার জীবনটা ছিল একদম রঙিন। বড় বড় পার্টি আর দামি সব ক্লাবে তার আনাগোনা ছিল। সে সব সময় ভাবত তার জীবনের সঙ্গী হবে আধুনিক কোনো মেয়ে, যে তার মতোই পৃথিবী দেখবে। কোনো মাল্টিমিলিয়নারের বিজনেসম্যানের মেয়ের সাথে তার ধুমধাম করে বিয়ে হবে, এমনটাই ছিল তার স্বপ্ন। কিন্তু হুট করে দেশে ফেরার পর তার সব পরিকল্পনাই ওলটপালট হয়ে যায়। প্রিন্স মনে মনে ভাবে কয়েকদিন আগের কথা। সে কেবল লন্ডন থেকে তার MBA শেষ করে দেশে ফিরেছে। বাবার বিশাল বিজনেসের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য সে মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল। কিন্তু যেদিন সে তার প্রথম অফিসে বসলো, সেদিন সন্ধ্যায় তার বাবা আলতাফ সাহেব তাকে নিজের রুমে ডাকে। আলতাফ সাহেবের গম্ভীর মুখ দেখে প্রিন্স বুঝেছিল কোনো বিশেষ কথা আছে। প্রিন্স, তোর জন্য মেয়ে রেখেছি, বিয়ে করতে হবে তোকে। প্রিন্স বাবার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তখনও নিজের কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছে না। সে একটু হেসে বলে, বাবা, তুমি কি মজা করছো? আমি কেবল দেশে ফিরলাম, কেরিয়ারটা আগে একটু গুছিয়ে নিই। আর তাছাড়া বিয়ে নিয়ে আমার তো নিজস্ব কিছু চয়েস থাকতে পারে, তাই না? আলতাফ সাহেব তার চেয়ারে হেলান দিয়ে বসে খুব শান্ত গলায় বলেন, চয়েস করার সময় পার হয়ে গেছে রে। আমি একজনের কাছে দায়বদ্ধ। আমার পুরনো অফিসের একজন লোক, তার মেয়ে নাম মায়া, দেখতে অনেক সুন্দর। তাকে কোনো ছেলেই দেখেনি। সে সব সময় হিজাবে থাকে। তুই তাকে বিয়ে করবি, কারণ আমি কথা দিয়েছি যে মায়া আমার বাড়ির বউ করে আনবো। বাবা, এটা কোন যোগ? তুমি একজনকে কথা দিয়েছো বলে আমার জীবনটা এভাবে বিলিয়ে দেব? একটা স্ট্যাটাস আছে তো। তুই হয়তো স্ট্যাটাস দেখবি, কিন্তু আমি তার সততা আর তার বাবার আত্মত্যাগ দেখছি। মায়া অনেক লক্ষ্মী একটা মেয়ে।
তুই ওকে দেখলে বুঝতেই পারবি ও কতটা ভালো। আমার সিদ্ধান্তের উপর কি তোর একটুও ভরসা নেই প্রিন্স? আমি কি চাবো না আমার ছেলের ভালো হোক? বাবা চোখের দিকে তাকিয়ে প্রিন্স আর না করতে পারেনি। সে ছোটবেলা থেকেই তার বাবাকে অনেক শ্রদ্ধা করে। বাবার কথার অবাধ্য হওয়া তার রক্তে নেই। সে মনে মনে ভেবেছিল হয়তো কোনো সাদামাটা গ্রামের মেয়ের মতোই কেউ হবে, যাকে সে কোনোদিনও মন থেকে মেনে নিতে পারবে না। কিন্তু আজ বাসঘরে এসে সে যখন মায়াকে দেখল, তখন তার সব ধারণা বদলে গেল। মায়া দেখতে যেমন সুন্দরী, তার ব্যবহার তেমনই অদ্ভুত রকমের চঞ্চল আর সাহসী। প্রিন্স বালিশটা একটু উঁচিয়ে নিয়ে শোয়। তার মনে বারবার মায়া সেই বলা কথাগুলোই বাজছে, যে মায়া কেন ছেলেদের ভয় পায়। প্রিন্স নিজেই প্রশ্ন করে। একটা মেয়ে বাসর ঘরে এসে স্বামীকে চুমু দেওয়ার কথা বলছে, আবার পরক্ষণে বলছে সে ছেলেদের ভয় পায়। মায়া কি আমাকে কোনো গোলকধাঁধায় ফেলতে চায়? তার চোখে তো অপরাধবোধ আছে। মেয়েটা যতটা অসভ্য সাজার নাটক করেছে, আমার মনে হয় ও তার চেয়েও বেশি কোমল আর পবিত্র। আমি হয়তো ভুল ভেবেছিলাম যে ও কোনো ব্যাকডেটেড মেয়ে। ওর প্রতিটি কথায় স্নিগ্ধতা আছে। সে আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে। সকালে নরম রোদ ঘরে এসে পড়েছে। মায়ার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে ধড়ফড় করে বিছানায় উঠে বসে। তার এলোমেলো চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ে। মায়া দ্রুত পাশে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। বিছানায় সে অংশটা খালি আর চাদরটা পরিপাটি করা। মায়া অবাক হয়ে চারপাশে তাকায়। প্রিন্স বিছানায় নেই, ঘরটা একদম ফাঁকা। মায়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে বসে থাকে। তার মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি খেলা করে। সে সারা রাত একটা পুরুষের সাথে শুয়েছিল, অথচ লোকটা তার দিকে একবার পাশ ফিরেও তাকায়নি। মায়ের মনে একরাশ ঘৃণা আর তিক্ততা জমা হয়ে আছে পুরুষ জাতির প্রতি। অদ্ভুত তো, সকাল হয়ে গেল অথচ লোকটা আমার গায়ে একটা হাতও ছোঁয়ালো না। আমি তো ভেবেছিলাম সব পুরুষই একরকমের হয়, তারা সুযোগ পেলেই কোনো মেয়েকে খুবলে খায়। সব ছেলেই খারাপ, ছেলেরা জঘন্য হয়। তারা সব সময় মেয়েদেরকে পেলে নিজেদের পুরুষত্ব দেখায়, অথচ এই ছেলেটা আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। সে কি তবে অন্য সবার চেয়ে আলাদা? মায়া বিছানা থেকে নেমে দাঁড়ায়। তার মনের ভিতর সেই পুরনো দিনের বিভীষিকাগুলো বারবার উকি দেয়। সে নিজের শরীরটাকে গুটিয়ে নেয়, যেন কেউ তাকে দেখছে। সে জানে পুরুষ মানেই লালসা আর পুরুষ মানেই অত্যাচার, কিন্তু প্রিন্সের এই নীরবতা তাকে ভাবিয়ে তোলে। মায়া দ্রুত ফ্রেশ হয়ে নিজের শাড়িটা ঠিক করে নেয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটা দেখে। মায়া দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাহিরে বেরিয়ে আসে। নিচে নামতেই সে দেখে আলতাফ সাহেব সোফায় বসে খবরের কাগজ পড়ছে, আর তার স্ত্রী রেহানা বেগম তদারকি করছেন খাবার টেবিলে। মায়াকে দেখেই রেহানা বেগম হাসল। তিনি দ্রুত মায়ের কাছে এগিয়ে আসে। আরে মায়া মাঝে, এসো এসো। কেমন আছো মা? কোনো অসুবিধা হয়নি তো তোমার? মায়া একটু লাজুক হাসার ভান করে মাথা নিচু করে। সে রেহানা বেগমের পা ছুঁয়ে সালাম করে। রেহানা বেগম তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খান। জি মা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলতাফ, দেখো আমাদের পুত্রবধূকে কত সুন্দর লাগছে। এসো মা, নাস্তা করে নাও। আলতাফ সাহেব কাগজ রেখে হাসি মুখে মায়ের দিকে তাকায়। তিনি মায়ের মাথায় হাত রেখে দোয়া করে। মায়া মা, তুমি এই বাড়ির লক্ষ্মী। তোমার বাবার সাথে সকালে কথা হয়েছে আমার, উনি অনেক খুশি। তোমার জন্য এখন থেকে আমাদের এই বাড়িটাই তোমার আপন ঘর। কোনো কিছুর প্রয়োজন হলে দ্বিধাবোধ করবে না। ধন্যবাদ বাবা। আপনি আমার বাবার জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ঋণের কথা বলছো কেন মা? তুমি এখন আমাদের মেয়ে। আচ্ছা চলো, নাস্তা করবে, চলো। মায়া চারদিকে একবার চোখ বোলায়। সে প্রিন্সকে দেখতে পাচ্ছে না। সে আলতাফ সাহেবকে জিজ্ঞেস করে, বাবা প্রিন্স কোথায়? ওকে তো দেখছি না কোথাও। প্রিন্স তো অনেক ভোরেই অফিসে বেরিয়ে গেছে। আজকে অফিসে নতুন কয়েকজন জয়েন করার কথা। তাছাড়া একটা বড় ফরেন ডিলও আজ ফাইনাল হবে। ও তো কাজের ব্যাপারে অনেক সিরিয়াস, তাই হয়তো তোমাকে আর ডাকেনি সকালে। বাসর রাতের পর সকালে অফিসে চলে যাওয়াটা কেমন যেন অস্বাভাবিক লাগে তার কাছে। প্রিন্স কি তবে তাকে এড়িয়ে চলছে, নাকি সে সত্যিই অনেক ব্যস্ত? মায়ের নাস্তার টেবিলে বসে সবার সাথে কথা বললেও তার মন পড়ে থাকে প্রিন্সের উপর। ওদিকে অফিসে বসে প্রিন্স ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকলেও তার মাথায় মায়া চিন্তায় ঘুরপাক খাচ্ছে। সে তার সেক্রেটারিকে নতুন জয়েনিং রিপোর্ট দিতে বলে
কিন্তু তার কান যেন মায়ের সেই কাল রাতের কথাগুলোই শুনছে। প্রিন্স জানে মায়া অনেক শিক্ষিত, সে তার একাডেমিক রেকর্ড দেখেছে। প্রিন্স মনে মনে একটা পরিকল্পনা করে। মায়া তো অনেক পড়াশোনা করেছে, ও যদি বাসায় বসে থাকে তবে ওর মাথাটা আরও খারাপ হবে। ও সারাদিন নিজের কথা ভেবে কষ্ট পাবে। ওকে যদি আমার অফিসে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তবে ভালো। সে ওর বাবার খেয়ালও রাখতে পারবে। ও সবার সাথে মিশলে মানুষের ওপর ওর যে ভয় সেটা হয়তো কমবে। ও হাসি খুশি থাকতে পারবে। একটা কাজে ব্যর্থ থাকলে মনটা অন্যদিকে যাবে। আমি বাবাকে বলবো মায়াকে আমার বিয়ে হিসেবে বা কোনো ভালো পোস্টে জয়েন করাতে। প্রিন্স সিদ্ধান্ত নেয় আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। সে মায়ের জন্য কিছু ফুল আর উপহার কেনে। সে কেন কিনলো এসব জানে না, তবে তার ভালো লাগছে মায়ের জন্য কিছু নিতে। বিকেলের দিকে প্রিন্স বাড়িতে ফিরে আসে। সে সরাসরি নিজের রুমে যায়। সে দেখে মায়া তার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। বিছানার চাদর পরিবর্তন করা হয়েছে আর ড্রেসিং টেবিলের উপর মায়ের টুকটাক জিনিসগুলো গুছিয়ে রাখা। মায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। প্রিন্সকে দেখে সে একটু চমকে যায়, কিন্তু পরক্ষণেই মুখে সেই দুষ্টু হাসিটা ফুটিয়ে তোলে। উমা, বর্মা সেজে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে? আমার কথা খুব মনে পড়ছিল বুঝি? আমি তো ভাবলাম তুমি অফিসের কাজে আমাকে ভুলেই গেছো। আসো কাছে আসো, সারাদিন তো আমাকে একা রেখে পালিয়েছিলে, এখন তো একটু আদর পাওয়াই যায়। আসো তোমাকে আদর করি। মায়া প্রিন্সের দিকে এগিয়ে আসে। সে প্রিন্সের টায়ের উপর হাত রাখে আর একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তার চোখের মণিগুলো কাঁপছে, কিন্তু সে সেটা আড়াল করার চেষ্টা করছে। জানো, আমি সারাদিন তোমার কথা ভেবেছি। তোমার বিছানায় তোমার ঘ্রাণটা নিচ্ছিলাম আর ভাবছিলাম কখন আসবে তুমি। তোমার কি আমাকে একবারও মনে পড়েনি? তোমার তো উচিত ছিল আমাকে ভুলে যাওয়া, তাই না? অফিসে নতুন মেয়েদের দেখে আমাকে ভুলে গেছো। আমি কিন্তু অনেক জেলাস মেয়ে, তোমাকে কারোর সাথে ভাগ করতে পারবো না। প্রিন্স মায়ার চোখে চোখ রাখে। সে মায়ের হাতের কম্পন অনুভব করতে পারে। মায়া জোর করে হাসছে আর তার প্রতিটি রোমান্টিক কথা যেন স্ক্রিপ্ট করা নাটকের সংলাপের মতো শোনায়। প্রিন্স শান্তভাবে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়, তারপর বলে, থাক মায়া, এসব মনের জোর দিয়ে বলতে হবে না আপনার। আপনি যে অভিনয় করছেন সেটা আমি বুঝতে পারছি। এই রোমান্টিক কথাগুলো আপনার মন থেকে আসে না। মায়া একটু থমকে যায়। তার হাসি মাখা মুখটা ম্লান হয়ে আসে, কিন্তু সে আবার চেষ্টা করে। কেন বর্মাসে? আমি কি রোমান্টিক হতে পারি না? আমি তো সত্যি বলছি, তুমি আমার স্বামী আর আমি তোমাকেই তো ভালোবাসবো। কেন বিশ্বাস হচ্ছে না? আমি তো তোমার জন্যই সেজেছি। দেখো আমি কত সুন্দর করে শাড়ি পরেছি। তুমি কি আমাকে একটু প্রশংসা করবে না? আমি জানি আপনার চোখ দেখলে বোঝা যায় যে আপনি ইচ্ছে করে নয়, বরং জোর করে হাসছেন। আপনি আমার মনের মতো হবার চেষ্টা করছেন কেন মায়া? আমি কি আপনাকে বলেছি যে আপনাকে আমার কাছে খুব আদরে বউ হয়ে থাকতে হবে? আমি তো আপনার স্বাভাবিক রূপটাই দেখতে চাই। আপনি নিজেকে কেন একটা মুখোশের আড়ালে ঢেকে রাখছেন? আপনার চোখ বলছে আপনি ভেতর থেকে কাঁদছেন। আপনার এই ফাজিল আর অসভ্য সাজাটা তো কেবল নিজেকে আড়াল করার একটা অস্ত্র। মায়া হঠাৎ করে চুপ হয়ে যায়। সে প্রিন্সের চোখের দিকে তাকিয়ে থাকে। সে যেন এক বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে লুকোনোর কোনো জায়গা নেই। প্রিন্স তার সব মিথ্যা আর সব অভিনয় এক নিমেষেই ধরে ফেলেছে। মায়ের মনটা খারাপ হয়ে যায়। তুমি এত কিছু কিভাবে বোঝো প্রিন্স? আমি তো অনেক চেষ্টা করছি নিজেকে পাল্টাতে। আমি চেয়েছিলাম এই বিয়ের পরে আমি নতুন মায়া হব, কিন্তু আমি তো পারছি না। আমি যতবার তোমার কাছে আসতে চাই ততবারই পুরনো ভয় আমাকে চাপটে ধরে। মায়া, আমি আপনাকে সময় দেব। আমি আপনাকে কোনো কিছু করতে বাধ্য করব না। আপনার এই জোর করে হাসার বা রোমান্টিক হওয়ার প্রয়োজন নেই। আমি চাই আপনি আগে নিজের সাথে নিজের সন্ধি করুন। মায়া মাথা নিচু করে নিল। তার বাবার কথা মনে পড়ছে। ওর বাবা ভালো করে জানিয়ে দিয়েছিল যে মায়া, অনেক কষ্ট আর সাধনার পর তোর জন্য একটা ভালো জায়গা থেকে বিয়ের কথা এলো। যদি আলতাপ না হয়ে অন্য কেউ হতো তবে তোর বিয়ের জন্য লাখ লাখ টাকা চাইতো। তাই এমন কিছু করবি না যেন সে বাড়ির সম্মান নষ্ট হয়। তোর দুটো পায়ে পড়ি মা, যা হবার তো হয়ে গেছে। দেখ, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তোর মা সব সহ্য না করতে পেরে চলে গেছে ওপারে। তুই ছাড়া যে আমার কেউ নেই মা। ওনার ছেলের সাথে নিজেকে মানিয়ে নিস রে। ছেলেটা যা বলবে শুনবি, ভালো বউ হয়ে থাকিস, তার মন জয় করে চলিস, তার সাথে সবসময় হাসি খুশি হয়ে থাকবি। তাকে বুঝতে দিবি না তোর সাথে কি হয়েছে, তোর সমস্যা কোথায়, বরং সে যেন তোকে ভালোবাসতে বাধ্য হয়।
মায়া তার বাবার কথা মতোই প্রিন্সের সাথে বাসর ঘরে এভাবে কথা বলেছিল, কিন্তু সেটা ছিল তার মনের কথা নয়, বরং সে প্রিন্সকে ভয় পেয়েছিল। প্রিন্সের স্পর্শ যদি সে পায় কিভাবে নিজেকে সামলাবে? চোখ বন্ধ করলেই তো সে ওই রাতের কথাগুলো মনে পড়ে যায়। তার নিজেকে অনেকটা গুটিয়ে নিয়ে সে চাইছিল প্রিন্সকে আনন্দ দিতে। কি হলো, কথা বলছেন না কেন? আমি জানি আপনি আসলে চান না আমি আপনার কাছে যাই, কারণ আপনার অমতে বিয়ে হয়েছে, বুঝতে পারি। আমি জানি না আপনি কি হয়েছিল, আপনি আমাকে বলতেও চান না, আমি জোর করে তা শুনতেও চাই না। আমি জানি না কখনো আপনার প্রতি ভালোবাসা জন্মাবে কিনা, তবে আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই আমরা যাই করব সেটা কিন্তু ফরজ বা অধিকারের ভেতরে পড়ে। আপনার কাছে আসা, আপনার সাথে একান্তে সময় কাটানো সব আমার জন্য জায়েজ। তবে একটা কথা বলি শোনেন, আপনার অতীত কোনো বয়ফ্রেন্ড ছিল কি না, তার সাথে কিছু হয়েছে কি না, এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই, এগুলো নর্মাল আমার কাছে। আপনি বর্তমানে আমার সাথে আছেন, ভালো আছেন, আমাকেও রাখবেন, এটাই বড় কথা। তবে যতটুকু মনে হয়েছে আপনি ছ্যাঁকা খাইছিলেন, তারপর থেকেই ছেলেদের মনে হয় সহ্য করতে পারেন না। আর আমি শুনেছি আপনার বাবা আমার বাবার জন্য প্যারালাইজড হয়ে গেছে। যেহেতু আপনি ছাড়া আপনার বাবার কেউ নেই, তাই ভেবেছি আপনি আমার অফিসে জয়েন করবেন, আপনি চাকরি করবেন, নিজের বাবার খেয়াল রাখবেন। মায়ে চমকে ওঠে। অফিস? বাইরে? সবার সামনে? সে ভয়ে কেমন যেন গুটিয়ে যায়। সে সারা জীবন সবার সামনে নিজেকে মেলে ধরা থেকে বিরত থেকেছে, সে কিভাবে পারবে সবার সামনে থাকতে? প্রিন্সের প্রস্তাব শুনে মায়ের বুকের ভিতরটা হঠাৎ করে ধক করে ওঠে। সে তো নিজেকে এক অদৃশ্য দেয়ালের আড়ালে বন্দি করে রেখেছে দীর্ঘ 10টি বছর। সেই দেয়াল ভেঙে বাইরের জগতের কোলাহলে মিশে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারে না। প্রিন্স তার বিয়ে বা অন্য কোনো পদে কাজ করার যে প্রস্তাব দিয়েছে, সেটা মায়ের কাছে এক বিশাল পাহাড় ডিঙানোর মতোই কঠিন মনে হয়। মায়ের নিজের ওড়নাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে বলে, কিন্তু আমি অফিসে যাব না, আমি চাকরি করতে চাই না, কোনো দরকার নেই আমার এসব করার, আমি ঘরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রিন্স মায়ের এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে মায়ের নিঃশ্বাসের শব্দও সে পরিষ্কার শুনতে পাচ্ছে। সে মায়ের দ্বিধাটা বুঝতে পারে, কিন্তু সে চায় মায়া তার নিজের পায়ে দাঁড়াক আর বাইরের পৃথিবীর ভয়টা জয় করুক। প্রিন্স একটু নিচু গলায় মায়াকে বোঝানোর চেষ্টা করে। কেন? আমি তো বললাম আপনার জন্য সুবিধা। আপনি শিক্ষিত মেয়ে, ঘরে বসে থেকে নিজের মেধা কেন নষ্ট করবেন? আর আপনি তো আপনার বাবাকে অনেক ভালোবাসেন। আপনি নিজে স্বাবলম্বী হলে আপনার বাবাকেও অনেক ভালো জায়গাতে রাখতে পারবেন, ওনাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিজে করতে পারবেন। এটা কি আপনার জন্য বড় পাওনা হবে না? দেখো, আমি চাই না চাকরি করতে। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আমি ঘরে থাকলে কি আপনার সংসারের কোনো ক্ষতি হবে? কেন আপনি আমাকে বারবার বাইরে পাঠাতে চাইছেন? আমি কি আপনার বোঝা হয়ে গেছি যে আমাকে অফিসের কাছে ব্যস্ত রাখতে চান? আমার কেন সমস্যা হবে মায়া? তবে আপনার ভালোর জন্যই বলছি। আমি চাই আপনি মানুষের সাথে মিশুন, সবার সাথে কথা বলে আপনার মনের ভেতরে জমে থাকা মেঘগুলো হয়তো একটু হলেও কাটবে। আপনি সারাদিন এই চার দেয়ালের মাঝে থাকলে কেবল পুরনো স্মৃতিগুলোই আপনাকে কষ্ট দেবে। আমি চাই না আপনি একা থাকুন। মায়া জানে বাইরে বের হওয়া মানে শত শত পুরুষের চোখের সামনে পড়া, আর সেই চোখগুলো সে সহ্য করতে পারে না। হিসাব ছাড়া সে নিজেকে বড্ড অসহায় মনে করে। অফিসে গেলে হিজাব করতে হবে, সবার সামনে থাকতে হবে, পরপুরুষের চোখের সামনে এভাবে নিজেকে মেলে ধরতে আমি পারবো না। এগুলো আমি চাই না প্রিন্স, তুমি আমাকে জোর করবে না প্লিজ। আমি চাই না কেউ আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকুক। ও, এই ব্যাপার? আমি তো ভাবলাম অন্য কিছু। হিজাব পরে যাবেন, আপনি কেবল চোখ খোলা রাখবেন, পুরো শরীর আবৃত রেখে কাজ করতে কোনো বাধা নেই আমার অফিসে। সেখানে আপনার স্বাচ্ছন্দ্য সবার আগে। এবার বলুন, এতে কি কোনো সমস্যা হবে আপনার? আপনার হিজাব আপনার সাথেই থাকবে। মায়া এবার একটু অবাক হয়ে প্রিন্সের দিকে তাকায়। সে ভাবেনি প্রিন্স এত সহজে তার এই শর্ত মেনে নেবে। সচরাচর কর্পোরেট দুনিয়ায় এসব চলে না বলেই সে জানতো। সত্যি? আমি সত্যি হিজাব পরে অফিসে যেতে পারবো? সবাই তো হয়তো আড়ালে হাসাহাসি করবে। হ্যাঁ, পারবেন, কেউ কিচ্ছু বলবে না। আর কে কি বললো সেটা নিয়ে আপনার ভাবার দরকার নেই। আমার অফিসে কাজ আর সততা বড় কথা, পোশাক আপনার ব্যক্তিগত পছন্দ। আমি কেবল চাই আপনি আমার চোখের সামনে থাকুন, যাতে আমি আপনাকে আগলে রাখতে পারি। আমি রাজি আছি, কিন্তু আরেকটা শর্ত আছে আমার। সেই শর্ত না মানলে আমি যাবো না। হ্যাঁ, বলুন কি শর্ত?
আপনি তো শর্তের শেষ নেই দেখছি। বলুন শুনি, আপনার নতুন শর্তটা কি? অফিসের কেউ জানবে না আমি তোমার স্ত্রী। আপনি আমাকে চেনেন না, আমিও চিনি না, এমনভাবেই চলতে হবে। আপনি আমার বস, আমি আপনার কর্মচারী। অফিসের ভেতরে আমাদের কোনো পার্সোনাল কথা হবে না। আর পার্সোনাল কথা বলার খুব দরকার হলে আমরা বাসাতে এসে বলবো। রাজি? হ্যাঁ, এটাতেও রাজি। আমার কোনো সমস্যা নেই। আমি চাই আপনি যেন স্বাভাবিক থাকেন। আপনাকে কেউ আলাদা চোখে দেখুক বা আপনার দিকে বিশেষ নজর দিক, সেটা আমিও চাই না। আপনার মেধা দিয়ে আপনি সেখানে জায়গা করে নিন, তাহলেই হবে। আমার দিক থেকে আপনি সবসময় সহযোগিতা পাবেন। প্রিন্সের এমন উদারতা দেখে মায়া মনে মনে অনেক খুশি হয়। সে কল্পনাও করতে পারেনি তার এই শর্তগুলো কেউ এত সুন্দর করে মেনে নেবে। ছেলেটা আর সবার মতো নয়। সে মায়ের শরীর নয়, বরং মায়ের মনটাকে সুস্থ করতে চায়। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে নিজের আঙুল মটকায় আর ভাবনা জগতে হারিয়ে যায়। ঠিক তখনই প্রিন্স তার কোটের পকেটে হাত দেয়। তার মুখে হাসি ফুটে ওঠে। মায়া কৌতূহলী হয়ে প্রিন্সের দিকে তাকায়। ওহ দাঁড়ান, এটা আপনার জন্য। এই নিন, এটা রাখুন। আজকে ফেরার পথে হঠাৎ মনে হলো আপনার শাড়ির সাথে এটা খুব মানাবে। প্রিন্স তার পকেট থেকে একটা অতীব সুন্দর লেডিস গোল্ডেন চেইনের ঘড়ি আর একটা গোলাপ বের করে মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়া তো অবাক হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার হাত পা যেন অবশ হয়ে আসছে। দীর্ঘ 10টি বছর সে কোনো ছেলের ছোঁয়া পায়নি, কোনো ছেলের সংস্পর্শে আসেনি। 10 বছরে কোনো ছেলের চোখের দিকে সরাসরি তাকানোর সাহস পর্যন্ত সে করেনি। এমনকি কোনো পরপুরুষ তার চেহারা অবধি দেখেনি। মায়া সবসময় নিজেকে গুটিয়ে রাখত। আর আজ তারই হাজবেন্ড তার জন্য এত সুন্দর গিফট নিয়ে এসেছে। মায়া কাঁপা কাঁপা হাতে ঘড়ি আর গোলাপটা নেয়। তার বুকটা হঠাৎই ধড়ফড় করতে শুরু করে। গোলাপের মিষ্টি ঘ্রাণ তার নাকে এসে লাগছে। মায়া খুব খুশি হয়। তার জীবনের ধূসর আকাশে যেন হঠাৎ এক টুকরো রামধনু দেখা দেয়। অজান্তেই মায়ের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মায়ের সেই হাসি দেখে প্রিন্সের বুকের ভিতরটা হঠাৎই কেঁপে ওঠে। সে যেন এই প্রথম মায়ের আসল সৌন্দর্য দেখতে পায়। আপনার মুচকি হাসিটা এবার কিন্তু জোর করে নয়, মন থেকে এসেছে। আমি এইটাই দেখতে চেয়েছিলাম। এভাবেই হাসবেন সব সময়। মায়া, আপনি অনেক সুন্দর। আপনার হাসিতে একটা অন্যরকম জাদু আছে। আপনি যখন হাসলেন তখন মনে হলো সারা ঘর আলোয় ভরে গেছে। মায়া এবার ভীষণ লজ্জা পায়। সে প্রিন্সের দৃষ্টির সামনে নিজেকে ধরে রাখতে পারে না। সে দ্রুত প্রিন্সের দিকে থেকে চোখ সরিয়ে নেয়। তার গালের রং হঠাৎ লাল হয়ে গেল লজ্জায়। প্রিন্স এবার মায়ের একদম কাছে দাঁড়ালো। সে বলতে শুরু করে, মায়া, আমি কি আপনাকে ছুঁতে পারি? আপনার এই লজ্জা মাখা মুখটা আমার খুব প্রিয় হয়ে উঠেছে। আমি জানি হয়তো আপনার ভেতর অনেক কষ্ট আছে, কিন্তু আমি সেই কষ্টের পাহাড় সরিয়ে আপনার জীবনে সুখ ফিরিয়ে আনতে চাই। আপনি কি আমাকে একবার সুযোগ দেবেন? আমি আপনার বন্ধু হয়ে থাকতে চাই। মায়া চুপ করে থাকে, কিন্তু তার মনের ভিতর এক অদ্ভুত ভালো লাগার ঢেউ আঁচড়ে পড়ে। সে অনুভব করে প্রিন্স তার প্রতি কতটা যত্নশীল। মায়া একটু একটু প্রিন্সকে পছন্দ করতে শুরু করে। তার মনে হয় এই ছেলেটা হয়তো সত্যিই তার জীবনের অন্ধকার ইতিহাস মুছে ফেলতে পারবে। তার মনে হয় পৃথিবীর সব ছেলে একরকম নয়। আপনি কথা বলছেন না কেন মায়া? আমি কি আপনার খুব কাছাকাছি চলে এসেছি? ভয় পাবেন না, আমি কথা দিচ্ছি আপনার সম্মতি ছাড়া আমি কোনো সীমায় পার করব না। আপনি শুধু আমার পাশে থাকুন। মায়া ফিরে তাকায়। তার চোখে এখন আর ভয় নেই, বরং এক অদ্ভুত আশ্বাস। সে মনে মনে বলে, প্রিন্স, তুমি কি পারবে আমার কলঙ্কিত অতীতটা মুছে দিতে? আমি যে তোমাকে অনেক ভালোবাসতে চাই, কিন্তু নিজেকে খুব অপবিত্র মনে হয়। মায়া আলতো করে ঘড়িটা নিজের হাতে পরে নেওয়ার চেষ্টা করে। প্রিন্স সাহায্য করতে এগিয়ে আসে। তাদের হাতের আঙুলগুলো হঠাৎ এক হয়ে যায়। প্রিন্স আর মায়া একসাথে রেডি হতে থাকে। প্রিন্সের পরনে কালো স্যুট। মায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হিজাবটা খুব সাবধানে পিন দিয়ে আটকাচ্ছে। সে কালো রঙের একটা লম্বা বোরখা আর হিজাব পরেছে, যাতে তার কেবল চোখ দুটো দেখা যায়। প্রিন্স মায়ার পাশে এসে দাঁড়ালো। তৈরি তো আপনি? ভয় পাওয়ার কিছুই নেই, আমি আছি সাথে। অফিসে গিয়ে আপনি শুধু আপনার কাজটুকু করবেন। আর হ্যাঁ, অফিসের ডেকোরাম অনুযায়ী আপনাকে এখন থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই সবাই জানবে। আমি তৈরি, তবে আপনার অফিসের মানুষগুলো কি খুব বেশি কড়া? তারা কি আমাকে দেখে হাসাহাসি করবে? এই হিজাব পরা মেয়েটা কেন অফিসে আসলো? একদম না,
আমার অফিসে মেধা আর কাজের মূল্যায়ন হয় সবার আগে, আর আমি তো আছি। চলুন বের হওয়া যায়। প্রিন্স আর মায়া একসাথে অফিসে এসে পৌঁছলো। অফিসে এসেই সে সবাইকে ডাকলো। অফিসের সব কর্মকর্তা আর কর্মচারীরা জড়ো হয়। সবাইকে শুভ সকাল। আজকে আমি আপনাদের নতুন একজনের সাথে পরিচয় করে দিতে চাই। তার নাম মায়া। আজ থেকে সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। রিসেন্টলি আমাদের ইন্টারভিউ বোর্ডে মায়া সবার উপরে নম্বর পেয়েছে। তার মেধা আর দক্ষতা আমাদের বিজনেসে অনেক কাজে আসবে। আমি আশা করব আপনারা সবাই তাকে কাজে সহযোগিতা করবেন, তাকে অফিসের নিয়মকানুন বুঝতে সাহায্য করবেন। সবাই হাততালি দিয়ে মায়াকে স্বাগত জানায়। মায়া সবার দিকে তাকিয়ে একটু মাথা নোয়ালো। হিজাবের আড়ালে তার মুখটা দেখা না গেলেও তার চোখের গভীরতা সবার নজর কাড়ে। ঠিক তখনই এগিয়ে আসে আয়ান। আয়ান প্রিন্সের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর এই অফিসের ম্যানেজার। আয়ান দেখতে বেশ সুপুরুষ। আরে প্রিন্স বন্ধু, কি খবর? নতুন পিএ নিয়োগ হয়ে গেল আর আমি জানলামই না। এই কি সেই মায়া যার কথা কাল বলেছিলি? আয়ন কথা বলতে বলতেই মায়ের খুব কাছে এসে দাঁড়ায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকালো। মায়ের সেই টানা টানা কাজল কালো চোখ দুটো আয়নকে যেন সম্মোহন করে ফেলেছে। আয়ন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে যেন পৃথিবীর সব সৌন্দর্য ওই এক জোড়া চোখেই দেখতে পায়। আয়ন প্রিন্সের কাছে এসে বলে, প্রিন্স, তোর অ্যাসিস্ট্যান্টের চোখ দুটো কি মারাত্মক সুন্দর রে। হ্যাঁ, আমি তো শেষ, জাস্ট প্রেমে পড়ে গেছি ওর চোখের। এই হিজাবটা খুলতে বল না একবার, পুরো মুখটা দেখতে খুব মন চাচ্ছে। এমন ডাগর ডাগর চোখ যার, তার মুখটা না জানি কত সুন্দর। কিরে বন্ধু, এমন মেয়ে কি কেবল তোর কপালেই জোটে? আমাকে একটু দেখাবি না? প্রিন্সের রাগ হয়। আয়নের এমন নির্লজ্জ কথা শুনে তার ভিতরে কেমন যে জেলাস ভাব আসে। কেউ মায়ের উপর এমন মন্তব্য করছে আর অফিসের সবার সামনে সে রাগ দেখাতে পারছে না। মায়া আয়নের কথাগুলো শুনেছে। তার মনে হয় সেই পুরুষদের নোংরা দৃষ্টিগুলো আবার তাকে ঘিরে ধরছে। মায়া মাথা নিচু করে নিল। আয়ান, বাজে কথা রাখ। মেয়েটা বাবার কথা মতো অফিসে এসেছে। সে এভাবেই হিজাবে থাকবে বলে জানিয়েছে। আমি কেবল বাবার অর্ডার পালন করলাম। আমাদের এখানে কাজের কথা হবে, ফালতু কথা নয়। যা, নিজের রুমে গিয়ে কাজ কর। আয়ন হাসে। সে প্রিন্সের কথা গায়েই মাখে না। সে মায়ের দিকে আরও এক পা এগিয়ে যায়। মায়ের খুব কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, মায়া, আপনি কি জানেন আপনার চোখ দুটো বিশাল নীল সমুদ্রের মতো। আমি যদি একবার ওদের ডুব দিয়ে তবে আর উঠে আসতে পারবো না। এই হিজাবটা খুলুন না, আপনার সুন্দর মুখটা একবার দেখলে আমার দিনটা ধন্য হয়ে যেত। বিশ্বাস করুন, আমি আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। মায়া কোনো উত্তর দেয় না। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। আয়ন আরও হাসে। তারপর আয়ন নিজের কেবিনের দিকে চলে যায়। প্রিন্স মায়ের অস্বস্তি বুঝতে পারে। সে মায়ের কাছে গিয়ে আস্তে করে বলে, মায়া, ওর কথায় কান দেবেন না। একটু এরকমই ফাজিল স্বভাবের, কিছু মনে করবেন না। ও কারো ক্ষতি করে না, তবে কথা একটু বেশি বলে। চলুন কেবিনে চলুন। মায়ের প্রিন্সের পিছন পিছন কেবিনে ঢোকে। তার বুকটা তখনও ধরফর করছে। প্রিন্স নিজের ডেস্কে বসে ফাইল দেখতে থাকে। হঠাৎ করেই কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকে কয়েকজন সুন্দরী মেয়ে কলিগ। তারা সবাই বেশ আধুনিক পোশাক পরেছে। তারা প্রিন্সের খুব কাছে গিয়ে হাসাহাসি শুরু করে। আরে প্রিন্স স্যার, আপনি তো হঠাৎ করে জয়েন করালেন আমাদের নতুন পিএকে। আমাদের সাথে একটু গল্পই করলেন না আজ সকালে? আরে কাজে খুব ব্যস্ত ছিলাম তো। বসুন আপনারা। কি খবর আপনাদের? প্রজেক্ট কত দূর? স্যার, আপনার সাথে কফি খেতে ইচ্ছে করছে। কাল রাতেই আপনাকে কল করেছিলাম, কিন্তু আপনি তো বিজি ছিলেন। নিশ্চয়ই কোনো নতুন ডিল নিয়ে ভাবছিলেন। আজকে কিন্তু আমাদের সাথে কফি খেতে হবে। প্রিন্স মেয়েদের সাথে বেশ হেসে হেসে কথা বলতে থাকে। সে যেন ভুলেই গেছে মায়া ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। মায়া অবাক হয়ে প্রিন্সকে দেখছে। যে ছেলেটা কাল রাতে তাকে কত কথা বলছিল, সে আজ অন্য মেয়েদের সামনে এত বেশি ফ্রি। মায়ের ভিতরে হঠাৎ রাগের আভা ফুটে ওঠে। তার মনে হচ্ছে সে এখন হিংসেই জ্বলে যাচ্ছে। প্রিন্স যখন হাসি মুখে মেয়েদের সাথে মজা করছে, মায়া তখন নিজের হাত মোচড়াচ্ছে।
মেয়েগুলো চলে যাওয়ার পর প্রিন্স নিজের কাজে মন দেয়। মায়া হুট করে প্রিন্সের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তোমার কি কোনো সমস্যা হচ্ছে প্রিন্স? তুমি কি এখানে কাজ করতে এসেছো নাকি মেয়েদের সাথে ডেট করতে এসেছো? অফিসে এসে এসব করো বুঝি? প্রিন্স অবাক হয়ে ল্যাপটপ থেকে মুখ তোলে। সে মায়াকে এমন রাগ নিয়ে কথা বলতে দেখেনি। সে ঘাবড়ে যায়। কোন সব? আমি কি করলাম? আমি তো জাস্ট কাজ করছি, এতে রাগের কি আছে? কাজ? কফি খেতে যাওয়া কাজ? ওই মেয়েটার সাথে হেসে হেসে গল্প করা বড় কাজ? আর তোমার অফিসে এত সুন্দরী মেয়েরা কেন? ছেলে কর্মচারী এত কম কেন? হ্যাঁ, অফিসে এসে কি কেবল মেয়েদের সাথেই ঘুরতে যাও নাকি তুমি? মেয়েদের সাথে বসে তো দেখি মুখের হাসিই তো থামছে না তোমার। আমাকে দেখে তো একবার ওইভাবে হাসো না। প্রিন্স অবাক হয়েছে, তবে মনে মনে মজা পেল। মায়া যে তাকে নিয়ে জেলাস হচ্ছে এটা তার কাছে ভালো লাগে, কিন্তু সে গম্ভীর হওয়ার ভান করে। আরে না না না, এসব কি বলেন আপনি? ওরা অনেক ভালো কলিগ, আর বিজনেস ফিল্ডের সবার সাথে হাসি মুখে কথা বলতে হয়। তবে আপনি এইসব কথা বলছেন কেন এখন? এসব কথা তো বাড়িতে গিয়ে বলার কথা। আপনি না শর্ত দিয়েছিলেন যে অফিসে কোনো পার্সোনাল কথা হবে না? তবে এখন এইসব কেন? যান এখন আয়নের কাছে যান, ওনার কাছে একটা সাদা ফাইল আছে, নিয়ে আসুন। বলবেন আমেরিকার ক্লায়েন্টের ফাইল, 4 তলার 5 নম্বর রুম। যান জলদি। মায়া হঠাৎ করেই বুঝতে পারে সে নিজের দেওয়া শর্ত নিজেই ভেঙে ফেলেছে। সে লজ্জিত হয়। সে আর কোনো কথা না বাড়িয়ে কটকট করে কেবিন থেকে বেরিয়ে গেল। মায়া লিফট দিয়ে 4 তলায় যায়। আয়নের রুমের সামনে দাঁড়িয়ে সে লম্বা এক নিঃশ্বাস নেয়। দরজা নক করে ভিতরে ঢুকতেই দেখে আয়ন নিজের চেয়ারে 2 পা তুলে আয়েশ করে বসে আছে। মায়াকে দেখেই আয়ন এক লাফে উঠে দাঁড়ায়। ও মাই গড, আমার স্বপ্নে দেখা পরী তো দেখি নিজেই আমার রুমে চলে এসেছে। বসুন বসুন মায়া, কি ভাগ্য আমার, আমার রুমে চাঁদের আলো এসে পড়লো আজ। আমি আমেরিকার ক্লায়েন্টের সাদা ফাইলটা নিতে এসেছি। আপনি কি ফাইলটা দেবেন? প্রিন্স স্যার পাঠিয়েছেন, জলদি দিন, আমার অনেক কাজ আছে। আয়ন মায়ের খুব কাছে এসে টেবিলের উপর ঝুঁকে পড়ে। তারপর বলে, এত তাড়া কিসের মায়া, ফাইল তো দেবই, কিন্তু তার আগে একটু কথা তো বলুন। আপনার ওই চোখ দুটো থেকে আমি দৃষ্টি সরাতে পারছি না। আপনি কি জানেন আপনার চোখের জন্য আমি আজকে সারা রাত ঘুমাতে পারবো না। আপনি কি সবসময় এমন হিজাব পরে থাকেন? একবার শুধু পর্দাটা সরিয়ে আমাকে আপনার মুখটা দেখান, আমি আপনাকে রানী বানিয়ে রাখবো। মায়া ভীষণ বিরক্ত হয়। সে এক পা পিছিয়ে যায়। তার মন বলছে আয়নকে একটা চড় মারতে, কিন্তু সে নিজেকে সংযত রাখে। ফাইলটা দিন প্লিজ, আমি এখানে গল্প করতে আসিনি। আপনি আপনার কাজ করুন আর আমাকে আমার কাজ করতে দিন, কথা বাড়াবেন না। ফাইলটা দেব, তবে একটা শর্তে। আজ সন্ধ্যায় আমার সাথে কফি খেতে যেতে হবে। আপনার মতো সুন্দরী চোখের অধিকারিণীর সাথে 1 কাপ কফি না খেলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। বিশ্বাস করুন, আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো এমন রহস্যময় কাউকে দেখিনি। আপনার গলার স্বরটাও তো একদম তরমুজের মতো মিষ্টি। ফাইলটা দিন বলছি, না দিলে আমি স্যারকে বলবো আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। আয়ন হাসতে হাসতে ফাইলটা মায়ের দিকে বাড়িয়ে দেয়। মায়া ফাইলটা নিতে গেলে আয়ন একটু হাতটা বাড়িয়ে আবারও মায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু মায়া দ্রুত হাত সরিয়ে নেয়। আয়ন নাছোড়বান্দা। সে ফাইলটা মায়ের হাতে দিয়ে মায়ের সাথে রুম থেকে বেরিয়ে আসে। আপনার মনটা বড় শক্ত মায়া। ঠিক আছে, আজ ছাড়লাম, কিন্তু কাল আবার দেখা হবে। চলুন আমি আপনাকে লিফট অবধি এগিয়ে দিয়ে আসি। আপনার চোখের প্রেমে আমি তো মাতাল হয়ে গেছি। এই চোখ দুটো যেন আমাকে সারা দিন তাড়া করে বেড়ায়। আয়ন লিফট পর্যন্ত মায়ের সাথে আসে আর অনর্গল কথা বলতে থাকে। মায়া লিফটে ঢুকে তাড়াতাড়ি বাটন চাপে। সে হাঁপ ছেড়ে বাজে। অফিস ছুটি হয়েছে, সবাই প্রায় চলে গেছে যে যার মতো। প্রিন্স নিজের কেবিনে বসে আয়নের সাথে জরুরি কিছু ফাইলের কাজ সারছে। তাদের মাঝে ব্যবসায়িক আলোচনা চলছে। মায়াকে প্রিন্স আগে ভাগেই বলে রেখেছে যে তার একসাথে বাড়ি ফিরবে। মায়া তাই নিজের ডেস্কে বসে অপেক্ষা করছিল। শরীরটা তার একটু ক্লান্ত লাগছে। মায়া ভাবে বাড়িতে যাওয়ার আগে একটু ফ্রেশ হওয়া দরকার। সে এগিয়ে গিয়ে লেডিস ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুমের ভিতরটা একদম ফাঁকা। মায়া আয়নার সামনে দাঁড়িয়ে কলটা কেটে দেয়।
চোখে মুখে ঠান্ডা পানি চাপটা দিতেই তার ক্লান্তি যেন কিছুটা কমে আসে। তারপর মুখটা মুছে নিয়ে সে তার ব্যাগ থেকে পিন বের করে হিজাবটা নতুন করে বাঁধতে শুরু করে। হিজাবটা কাঁধের উপর আলতো করে পড়ে আছে। মায়া আয়নায় নিজের মুখটা দেখে একবার দীর্ঘশ্বাস ফেলে। আয়ন প্রিন্সকে বলে ওয়াশরুমে যাই। দেখে লেডিস ওয়াশরুমের দরজা খোলা আর ভিতরে পানি পড়ার শব্দ। সে ওদিকে এগিয়ে যায়। সে সময় মায়া ধীরে ধীরে হিজাব বাঁধছে। ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা হঠাৎ শব্দ করে খুলে যায়। মায়া চমকে উঠে নিজেকে ঢাকাতে চেষ্টা করে। আয়নার দিকে তাকাতেই সে দেখতে পায় আয়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়া দ্রুত হিজাব দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করে, কিন্তু হাতের কাঁপুনি আর হুট করে ঘটে যাওয়া ঘটনায় সে ঠিকমতো পিন মারতে পারে না। মায়ের মুখটা এখন আয়নার সামনে একদম অনাবৃত। আয়ন মায়াকে এ অবস্থায় দেখা মাত্রই থমকে যায়। তার চোখের মণিগুলো বড় বড় হয়ে ওঠে। সে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকে। দেখি আপনাকে এই মুখটা কেমন চেনা চেনা লাগলো না? দেখি, আমি কিন্তু আপনাকে দেখেই চিনতে পারছি। আপনি সেই ভাইরাল হওয়া মেয়েটা না, যার জন্য আজ থেকে 10 বছর আগে পুরো দেশ তোলপাড় আর আন্দোলন হয়েছিল। দেখি দেখি, আপনিই তো সেই মায়া। মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার শরীর কাঁপতে শুরু করে। সে হিজাবের কাপড়টা টেনে কোনো মতেই মুখের অর্ধেকটা ঢাকার চেষ্টা করে, কিন্তু আয়ন ততক্ষণে ভিতরে ঢুকে পড়েছে। মায়া দেয়ালের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে। কি বলছেন এসব আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কেন লেডিস বাথরুমে ঢুকেছেন? বাইরে যান প্লিজ, আপনি ভুল করছেন। আমি বুঝেছি তো, আমি একদমই ভুল করছি না। আমার মেমোরি অনেক শার্প। আপনার এই চোখ আর এই গলার তিল আমি কোনোদিন ভুলবো না। মায়া ভয়ে আরও পিছিয়ে যায়। তার দু চোখ বেয়ে পানি গড়াতে শুরু করে। সে ভাবেনি তার জীবনের সেই দুঃসহ অতীত এমনভাবে তার সামনে এসে দাঁড়াবে। আয়ন মায়ের খুব কাছে চলে আসে। সে হুট করে মায়ের হাতটা শক্ত করে ধরে ফেলে আর জোর করে মায়ের মুখ থেকে হিজাবটা সরিয়ে দেয়। মায়া অসহায়ভাবে চেয়ে থাকে। আয়ন মায়ের সুন্দর আতঙ্কিত মুখটা দেখে এক পৈশাচিক হাসি দেয়। ও, এই জন্যই তো বলি মুখে কেন হিজাব দেওয়া। 10 বছর আগে সে মেয়েটি ইস কি সুন্দরী না ছিল তখন, আর এখন দেখলেই তো আমারও লোভ লেগে যাচ্ছে তোমার প্রতি। কি সুন্দর গাল, আর সেদিনের পর কি বডি ফিটনেস হয়েছে, তাই না? তা প্রিন্সের সাথে দেখা হলো কিভাবে? ওকেও কি কোনো স্পেশাল অফার দিছো নাকি? সে কি তোমার বিছানায় গিয়েছিল? পরে ব্ল্যাকমেইল করে এই চাকরিটা জুটিয়েছ? কত কত দিচ্ছে সে তোমাকে? আমি তার চেয়েও অনেক বাড়িয়ে দিব, বুঝেছো? আমার সাথে কি বিছানাতে আসবে নাকি? কথাটা শেষ হবার সাথে সাথেই মায়ের ভিতরে থাকা আত্মসম্মানবোধ জেগে ওঠে। সে ঘৃণায় আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আয়নের গালে কষিয়ে একটা চড় মারে। চড়ের শব্দে ওয়াশরুম থমথমে হয়ে যায়। মায়ের রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে। কি যাতা বলছেন এসব? মুখ সামলে কথা বলুন। আপনি স্যারের বন্ধু বলে যা খুশি তাই বলবেন আর আমি সহ্য করে নেব, তা হবে না। কি মেলাচ্ছেন আপনি? কার সাথে কার তুলনা করছেন? আপনি একজন জানোয়ারের মতো কথা বলছেন। কি সমস্যা আপনার? আমাকে চেনেন না, জানেন না, বাজে কথা বলছেন কেন? আপনার সাহস তো কম না। আপনি যা নয় তা বলা শুরু করেছেন। একে তো লেডিস ওয়াশরুমে ঢুকেছেন, আবার যা তা বলছেন। দূরে যান সামনে থেকে। মায়া আরও অনেক কথা শোনাতে থাকে, কিন্তু আয়ান মোটেও বিচলিত হয় না। সে গাল ডলতে ডলতে আবারও হাসতে শুরু করে। সে হাসিতে কোনো লজ্জা নেই, বরং আছে এক চরম ধূর্ততা। সে বলে, না না, ভুল আমার হতে পারে না সোনা। ভাইরাল হওয়া সেই ভিডিওটাও আমি কম করে হলেও 1000 বার দেখেছি। তোমার বাবার নাম মামুন, তাই না? আর মা রীতা। তুমি সেই মায়া। উফ, শরীরটা এখনো আগের মতোই আছে। ওরা কেন তোমার কাছে আসবে না বলো তো? যা চেহারা তোমার, দেখলেই তো আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি তো জোর করছি না। আমি তোমাকে অনেক টাকা দেব, 50,000 দিতেও আমি রাজি। 1 সপ্তাহ রোজ রাতে আমার সাথে সময় কাটাবে বিছানায়। তারপর দেখো আমি তোমাকে কোথায় রাখি। মায়ের ঘৃণায় মুখটা সংকুচিত হয়ে যায়। সে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি আমার সামনে থেকে যান এক্ষুনি, না হলে আমি এখনই চিৎকার করে স্যারকে ডাকবো। আপনি একজন অসভ্য লোক। আপনি কেন লেডিস বাথরুমে এসেছেন সেই জবাব দিতে পারবেন তো? যান এখান থেকে। না না সোনা, এইভাবে বললে তো আমি যাব না। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, তাহলেই বুঝবে কার সাথে কথা বলছো।
কথাটা বলেই আয়ান তার পকেট থেকে ফোন বের করে দ্রুত কিছু একটা খুঁজে বের করে। সে ফোনের স্ক্রিনটা মায়ের সামনে ধরে। স্ক্রিনে একটা পুরনো ভিডিও চলছে, যা দেখে মায়ের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মায়ের মাথা ঝিমঝিম করতে থাকে। সে দেয়ালে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে থাকে। আয়ান হাসতে হাসতে ভিডিওটা বন্ধ করে মায়ের দিকে তাকায়। এবার কি হবে বলো? ভিডিওতে তোমার চেহারা স্পষ্ট। প্রিন্স জানে এসব? ফোন ইচ্ছায় জানবে না, কারণ ও দেশের বাইরে আছে 15টা বছর ধরে। ছোটবেলাকার বন্ধু আমার, সে দেশে এইসব পুরনো খবর জানবে না। ওকে সবটা জানাতে হবে ভাবছি। এছাড়া বাকিদেরকেও বলতে হবে। প্রিন্স বা ওর বাবা জানলে কি হ্যাঁ তোমাকে আর এই চাকরি বা এই সম্মানের জায়গায় রাখবে, নাকি ছুঁড়ে ফেলে দিবে ডাস্টবিনে? মায়া এবার একদম ভেঙে পড়ে। সে আয়নের পায়ের কাছে বসে পড়ার মতো অবস্থায় চলে যায়। সে দুহাত জোর করে কান্নায় ভেঙে পড়ে। না না, প্লিজ ওনাকে জানাবেন না, দয়া করুন। ওকে কিছু বলবেন না, ও আমাকে অনেক সম্মান করে। ওর চোখে আমি ছোট হতে পারবো না। আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু প্রিন্সকে কিছু বলবেন না প্লিজ। এই তো লাইন আসছো সোনা, আমার কথাই কাজ হবে এখন। দলে আমি যা যা বলবো তাই করবো, ঠিক আছে? যদি আমার অবদ্ধ হও তবে কাল সকালেই এই ভিডিও অফিসে সবার ইনবক্সে থাকবে, এমনকি প্রিন্সের ফোনেও। কি করতে হবে আমাকে? আমি সব করতে রাজি, শুধু আমার সম্মানটুকু এভাবে সবার সামনে টেনে আনবেন না। আয়ান মায়ের মুখটা হাত দিয়ে উঁচিয়ে ধরে, তাই চোখে এক বিজয়ের আনন্দ। বেশি কিছু না, আপাতত সবার সামনে আমার সাথে প্রেমিকা হিসেবে নিজেকে দেখাবে। আমি যখন ডাকবো তখন আমার কাছে আসবে, সবার সামনে আমার সাথে ঢলে ঢলে পড়বে। মানুষের মনে যেন এটা আসে যে তুমি আমার গার্লফ্রেন্ড। না হলে তোমার হিজাবের আড়ালে থাকে সে আসল রূপটা অফিসের সবাইকে দেখাবো আমি, মনে থাকবে তো? মায়া নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে সে এক বিশাল মরণ ফাঁদে পা দিয়েছে। একদিকে প্রিন্সের প্রতি তার বাড়তে থাকা শ্রদ্ধা আর ভালোবাসা, অন্যদিকে এই কুৎসিত অতীত। মায়া নিঃশব্দে মাথা নাড়ে। না, এমন করবেন না, আমি রাজি। আপনি যা বলবেন আমি তাই করবো, শুধু ভিডিওটা ডিলিট করে দিন। এই তো গুড গার্ল, ভিডিও ডিলিট হবে সময় হলে, আগে আমার মন রক্ষা করো। কথাটা বলেই আয়ন হঠাৎ করে মায়াকে জড়িয়ে ধরে। মায়ের সারা শরীর ঘেন্নায় রিরি করে ওঠে। সে সাথে সাথেই নিজেকে ছাড়িয়ে নেয় আর দ্রুত একটা বাথরুমে ঢুকে পড়ে। আয়ন হেসে বের হয়ে যায়। মায়া দরজায় হেলান দিয়ে হু হু করে কেঁদে ওঠে। যে ভয়টা সে পাচ্ছিল সেটাই হলো আজ। সে অনেকটা সময় ধরে কাঁদতে থাকে। এরপর সে নিজেকে সামলে নেয়। তারপর চোখে মুখে পানি দিয়ে হিজাব বেঁধে সেখান থেকে বের হলো। মায়া দৌড়ে নিজের ডেস্কে ফিরে আসে। তার মনে হচ্ছে সে শ্বাস নিতে পারছে না। প্রিন্স নিজের কেবিনের ফাইলগুলো গুছিয়ে নিয়ে বাইরের ডেস্কে আসে। সে দেখে মায়া তার সিটে বসে আছে চুপচাপ, তার দুহাত টেবিলের উপর জড়ো করা আর মাথা নিচু। প্রিন্স কয়েক পা এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো। মায়ের শরীরটা হালকা কাঁপছে, যা প্রিন্সের তীক্ষ্ণ নজর এড়ায় না। প্রিন্স একটু নিচু হয়ে মায়ের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। মায়া, কি হয়েছে আপনার? এভাবে চুপ করে বসে আছেন কেন? ব্যাগ গুছিয়ে নিন, চলুন এখন বাড়িতে ফিরি, রাত বাড়ছে। মায়া চেয়ার ছেড়ে উঠল। সে প্রিন্সের চোখের দিকে তাকাতে পারছে না। তার মনে হচ্ছে প্রিন্সের সেই বিশ্বাসী চোখের দিকে তাকালে সে অপরাধ বোধে কুঁকড়ে যাবে। আয়নের সেই কুৎসিত প্রস্তাব আর ব্ল্যাকমেল মায়ের মনের ভিতর বিষের মতো ছড়িয়ে পড়ছে। মায়া কোনো কথাই বলে না, নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পা বাড়ায়। প্রিন্স মায়ের এই অস্বাভাবিক নীরবতা দেখে অবাক হয়। সে মায়ের সামনে এসে দাঁড়ালো আর মায়ের চোখ দুটোর দিকে তাকিয়ে বলে, দাঁড়ান 1 মিনিট, কি হয়েছে আপনার? আপনার চোখ এত লাল কেন? আপনি কি কাঁদছিলেন? সারাদিন তো আপনি ঠিকই ছিলেন, অনেক হাসাহাসি করলেন, ঝগড়া করলেন, হঠাৎ এখন আবার কাঁদলেন কেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? মায়া একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে তাকে এখন মিথ্যা বলতে হবে, না হলে প্রিন্স যদি সন্দেহ করে আয়নের কাছে যায় তবে সব শেষ হয়ে যাবে। মায়া নিজের গলা পরিষ্কার করে স্বাভাবিক হওয়ার ভান করে। না প্রিন্স, কেউ কিছু বলেনি। আসলে আমি তো গত 10 বছরে এতটা মানুষের ভিড়ে আসিনি, কারণ এত কাছাকাছি আসিনি, তাই আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। এই যে মানুষের সাথে মিশলাম, কাজ করলাম, এই খুশিতে একটু কেঁদেছিলাম, আর কিছু না। আপনি মিছেই চিন্তা করছেন। প্রিন্স মায়ের কথা শুনে আশ্বস্ত হয়। সে হালকা হাসে। মায়ের প্রতি তার মনে এক গভীর মায়া কাজ করে।
সে মায়ের হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় নেয়। প্রিন্স চায় মায়াকে এক নিরাপদ স্পর্শ দিতে। আগলি একটা, খুশিতে কেউ এভাবে কাঁদে? ঠিক আছে, চলুন এখন যাওয়া যাক, আমি আপনার সাথে আছি সব সময়। ঠিক তখনই পিছন থেকে এগিয়ে আসে আয়ান, তার মুখে হাসি। আয়ান সরাসরি মায়ের পাশে এসে দাঁড়ালো। সে প্রিন্সের হাত থেকে মায়ের হাতটা একরকম ছিনিয়ে নেওয়ার মতো করে নিজের দিকে টেনে নেয়। মায়ের শিউরে ওঠে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। প্রিন্স ভ্রু কুঁচকে আয়ানের দিকে তাকায়। কিরে প্রিন্স, নতুন মেয়ের সাথে এত মাখামাখি কিসের? মায়া শোনা, আজ তোমাকে অনেক বেশি ক্লান্ত লাগছে, কি হয়েছে তোমার? আয়ান, বাজে কথা রাখ, ফ্লার্ট করা বন্ধ কর। আমি তোকে সকালেই বলেছি মায়া আমাদের গেস্টের মতো, তুই ওকে থামতে বলছিস না কেন? চল মায়া, আমরা যাই। আয়ন হো হো করে হেসে ওঠে। সে মায়ের কাঁধে হাত দিয়ে মায়াকে নিজের বুকের দিকে টেনে নিল। প্রিন্স বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে। মায়া পাথরের মতো দাঁড়িয়ে আছে। সে আয়নকে সরিয়ে দিচ্ছে না কেন? আরে প্রিন্স, কেন থামাচ্ছিস তুই আমাকে? তুই তো জানিস না মায়া আমার কি হয়। ও তো আমার অনেক পুরনো প্রেমিকা, ও আমার গার্লফ্রেন্ড হয়, তাই না মায়া? বলো না তোমার স্যারকে আমাদের সম্পর্কের কথা। আয়নের মুখ থেকে কথাটা শোনা মাত্রই প্রিন্সের বুকের ভিতরটা হঠাৎ করে এক তীব্র যন্ত্রণায় কেঁপে ওঠে। তার মনে হয় পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সবিশ্বাসের দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। প্রিন্স আশা করছিল মায়া তখন আয়নকে একটা চড় মারবে বা প্রতিবাদ করবে, কিন্তু মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মায়া ধীরে ধীরে আয়নের বুকের উপর মাথা রাখে। সে জানে আয়নের হাতে থাকা সেই ভিডিওটা তার জীবন ধ্বংস করে দিতে পারে। কি হলো প্রিন্স, বোকার মতো তাকিয়ে আছিস কেন? আমরা দুজনেই অনেক আগে থেকে একে অপরকে চিনি। আজ বিকাল ওয়াশরুমের কাছে আমাদের সব পুরনো মান অভিমান মিটে গেছে, তাই না মায়া সোনা? আজ থেকে আমরা আবার একসাথে। প্রিন্স, তুই একা বাড়িতে যা, আজকে মায়াকে আমি নিজেই পৌঁছে দেব। ওর সাথে আমার অনেক একান্ত কথা আছে। মায়া এক মুহূর্তের জন্য প্রিন্সের দিকে তাকায়। সে প্রিন্সের চোখে একরাশ একাকিত্ব আর মন খারাপের রেশ স্পষ্ট দেখতে পায়। প্রিন্সের সেই উজ্জ্বল চোখ দুটো হঠাৎ যেন নিভে গেছে। মায়ের বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নিরুপায়। আয়ন মায়ার হাত ধরে টেনে নিয়ে লিফটের দিকে চলে যায়। প্রিন্স মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সেখানে। তার মাথায় কেবল একটাই কথা ঘুরছে, মায়া কি তবে আমাকে এত বড় ধোঁকা দিল? রাত 10টা। প্রিন্স তার নিজের ঘরে পায়চারি করছে। সে বাড়ি ফেরার পর থেকে এক মুহূর্তের জন্য স্থির হতে পারছে না। তার মনে হচ্ছে তার সারা শরীরের রক্ত জমে গেছে। মায়া তখনও বাড়ি ফেরেনি। প্রিন্সের মা বাবা তাকে জিজ্ঞেস করেছে মায়া কোথায়, কিন্তু প্রিন্স অফিসের কাজের দোহাই দিয়ে তাকে এড়িয়ে গেছে। হঠাৎ করে মায়া ঘরে ঢোকে। তার বোরখা আর হিজাব কিছুটা এলোমেলো। সে ঘরে ঢুকেই চুপচাপ নিজের ব্যাগটা টেবিলের উপর রাখে। প্রিন্স বলে, বাহ, অনেক তাড়াতাড়ি ফিরছেন দেখছি। আয়নের সাথে সময় কেমন কাটলো? অনেক পুরনো প্রেম তো, তাই না? মায়া কোনো উত্তর দেয় না। সে আলমারি থেকে কাপড় বের করতে শুরু করে। প্রিন্স এবার মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে মায়ের হাতটা শক্ত করে ধরে ঝাঁকুনি দেয়। কি হলো, চুপ করে আছেন কেন? আজ অফিসে যা দেখালেন তার ব্যাখ্যা কি? আয়ান আপনার বয়ফ্রেন্ড আর আপনি ওর গার্লফ্রেন্ড? এটাই তাহলে আপনার সেই অতীত যাকে আপনি ভালোবাসতেন, আর সেজন্য আমার সাথে বাসর রাতে অমর নাটক করেছেন? আপনাকে তো আমি বাসর ঘরেই অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে কাউকে ভালোবাসেন কিনা, কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। বলতে পারতেন আমাকে, আমি তো আপনাকে জোর করতাম না। ছাড়ো, আমার লাগছে। আমার কোনো কথা বলার ইচ্ছে নেই এখন। তুমি যা ভাবছো সব সত্যি নাও হতে পারে। সত্যি নয় মানে কি? আয়ন যখন আপনাকে জড়িয়ে ধরলো আপনি তো নিষেধ করেননি, আপনি তো ওর বুকে মাথা রাখলেন। একজন বিবাহিত মেয়ে হয়ে আপনি পরপুরুষের বুকে কিভাবে ওভাবে ঢলে পড়লেন? আপনি কি আমাকে মানুষ মনে করেন না? আমার সম্মানে কি কোনো দাম নেই আপনার কাছে? আপনার সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিচ্ছি না। আমি শুধু আমার জীবনটা বাঁচানোর চেষ্টা করছি। আপনি বুঝছেন না প্রিন্স? বুঝেছি তো, আপনার নোংরামি তো ঠিকই চোখের সামনে দেখলাম। আপনি আয়নের মতো একটা লম্পটকে ভালোবাসেন। যে ছেলেটা মেয়েদের নিয়ে দিনরাত নোংরা আলাপ করে আপনি তার সাথে প্রেম করেন? ছি মায়া, আমি তো আপনাকে অনেক উঁচু স্তরের কোনো মেয়ে ভেবেছিলাম। আমি তো আপনাকে শ্রদ্ধা করতে শুরু করেছিলাম। মায়া এবার রেগে ওঠে। সেও পাল্টা চিৎকার করে বলতে শুরু করে, শ্রদ্ধা? আপনি আমাকে কি শ্রদ্ধা করবেন? আপনি তো কেবল আমার বাইরের রূপ আর হাসিটুকুই দেখেছেন। আপনি জানেন না আমি কোন আগুনের ভিতর দিয়ে যাচ্ছি। আপনি আমাকে শাসন করার কি? আমাকে বিয়ে তো কেবল একটা দায়বদ্ধতা থেকেই হয়েছে।
আপনার বাবা আমাকে দয়া করে আপনার সাথে বিয়ে দিয়েছে, তবে এখন এত অধিকার কেন খাটাচ্ছেন? অধিকার খাটাচ্ছে কারণ আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছি। আমি চেয়েছিলাম আপনার জীবনে অন্ধকার মুছে দিতে, কিন্তু আপনি তো অন্ধকারেরই অংশ। আপনি আয়নের সাথে গিয়েছেন, তাকে নিয়ে ঢলাঢলি করেছেন, এখন আবার আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন। আপনি যদি আয়নকেই ভালোবাসতেন তবে কেন আমাকে বিয়ে করলেন? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আমি আপনার জীবন নষ্ট করিনি প্রিন্স। আপনি নিজেই তো বলেছিলেন যে আপনি বাবার কথা রাখতে বিয়ে করেছেন, তবে এখন ভালোবাসার নাটক করছেন কেন? আপনি কি চান আমি আপনার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাই? আমি কোনো ভুল করিনি, আমি যা করেছি আমার পরিস্থিতির জন্য করেছি। আপনি জানতো এখান থেকে। প্রিন্স মায়ের হাত ছেড়ে দেয়। তাই চোখে এখন ঘৃণা আর কষ্টের সংমিশ্রণ। সে দেয়ালের দিকে ঘুষি মারে। পরিস্থিতি না, সব দুশ্চরিত্রা মেয়েরা পরিস্থিতির দোহাই দেয়। আপনিও তাদের থেকে আলাদা নন। আমি ভেবেছিলাম আপনি পবিত্র, হিজাবের আর এক শুদ্ধ মেয়ে, কিন্তু আপনি তো কেবল একটা মিথ্যাবাদী অভিনয় শিল্পী। আপনি আয়নের কাছে ফিরে যান। আমি কালী বাবাকে বলে দেব যে আমি আপনার সাথে এই ঘর করতে পারবো না। মায়া হঠাৎ করেই চুপ হয়ে যায়। প্রিন্সের ঘর করতে পারবো না কথাটা তার কানে বজ্রপাতের মতো লাগে। সে প্রিন্সের দিকে তাকায়। প্রিন্সের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। মায়া বুঝতে পারে সে এই মানুষটির মনটা একদম ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু সে তো সত্য বলতে পারবে না। সত্য বললে প্রিন্স তাকে আরও বেশি ঘৃণা করবে। মায়া নিজের রুম থেকে বেরিয়ে বাথরুমের দিকে চলে যায়। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নিঃশব্দে কাঁদছে। প্রিন্স বিছানায় ধপ করে বসে পড়ে। সে ভাবতে পারছে না মায়া তাকে এভাবে ঠকাবে। মায়া বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হিজাবটা টেনে খোলে। সে নিজের গলা সেই দাগগুলোর দিকে তাকায়। তার মনে পড়ে যাচ্ছে সে অন্ধকার ঘরের কথা। মায়ের ডুকরে কেঁদে ওঠে। সে জানে প্রিন্সকে সে সারা জীবনের মতো হারিয়ে ফেলছে, কিন্তু আয়নের হাতে সে ভিডিও যদি ভাইরাল হয় তবে তার বাবা মামুন এটা সহ্য করতে পারবে না। মায়ের নিজের কষ্টের কথা কাউকে বলতে পারছে না। সে একাই এই দোজকের আগুনে পড়ছে। প্রিন্স বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তার বুকের ভিতরটা অপমানে আর অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে আর এক মুহূর্ত এই ঘরে মায়ের সামনে থাকতে চাইছে না। প্রিন্স ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে। ছাদের রেলিং ধরে সে রাতের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে জীবনের সব হিসেব যেন হঠাৎই উল্টে গেল। যে মায়াকে সে পবিত্রতার প্রতীক ভেবেছিল, যে মায়াকে সে অন্ধকারের গুহা থেকে আলোয় আনতে চেয়েছিল, সে মায়া কিনা আয়নের মতো একটা লম্পটের প্রেমিকা। না, আর কোনো প্রশ্ন করব না। আমি কার জন্য কষ্ট পাচ্ছি? যার নিজেরই কোনো সম্মানবোধ নেই। মায়া তার মতো করে থাকো, আমি আর তাকে কোনোদিন জোর করব না। আজ থেকে আমাদের মাঝে এক অদৃশ্য দেয়াল থাকবে। আমি আর তার সাথে এক বিছানাতেও থাকবো না। সে যেভাবে খুশি চলো, যার সাথে খুশি মিশো, আমি শুধু বাবার দেওয়া দায়িত্বটুকু পালন করে যাব। প্রিন্স নিজের ভিতরের যন্ত্রণা তাকে পাথর বানিয়ে ফেলে। সে সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিনও মায়ের চোখের দিকে তাকিয়ে তার কষ্টের কারণ জানতে চাইবে না। মায়া যদি আইনকেই বেছে নিয়ে থাকে তবে সেটাই সই। প্রিন্স ছাদের এক কোণে বসে সিগারেট ধরায়। সে জানতো না ভালোবাসা এত দ্রুত মানুষকে নিঃস্ব করে দিতে পারে। ওদিকে মায়া বাথরুমের ভিতর ঝর্ণা ছেড়ে দিয়ে মেঝেতে বসে হাউমাউ করে কাঁদছে। পানির শব্দে তার কান্নার আওয়াজটা চাপা পড়ে যাচ্ছে। মায়ের মনে হচ্ছে তার চারপাশ থেকে শ্বাস নেওয়ার বাতাস ফুরিয়ে আসছে। সে আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকায় আর ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। সে তো কলঙ্কিত, তার অতীতটা এক নরকের মতো। আর আজ আয়নের হাতে থাকা সেই ভাইরাল ভিডিও তাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। হে আল্লাহ, আমি কিভাবে প্রিন্সকে সবটা বলবো? ও তো আমাকে ঘৃণা করবে। ও তো জানবে ওর বউ একটা বাজে মেয়ে। ওর বন্ধু যে ভিডিওটা নিয়ে আমার ব্ল্যাকমেল করছে সেটাও ও দেখলে কি আমায় বাঁচাবে নাকি আমাকেও ছুঁড়ে ফেলে দিবে? আমি চাইলেও প্রিন্সের কাছে যেতে পারছি না। আমি নিজেকে ওর সামনে অসভ্য, ফাজিল আর দুশ্চরিত্রা প্রমাণ করছি যাতে ও আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়। অন্তত আমার কলঙ্কিত অতীতটা তো ওর সামনে আসবে না। আমি মরে যাবো, তবুও প্রিন্সের চোখে নিজেকে ছোট হতে দেবো না। দুজন কেউ ঘরে আসে না। একজন ছাদে থাকে আর একজন বাথরুমে বসে রাত পার করে। সকালে প্রিন্স রুমে আসে। ভোর হতেই সে দ্রুত কাউকে কিছু না বলেই অফিসে চলে যায়। মায়া আরও পরে ভিতরে ঢোকে। প্রিন্সকে দেখতে পায় না সে। মায়াও আর কিছু না ভেবেই চলে যায় অফিসে।
মায়া আজ আর প্রিন্সের কেবিনে বেশিক্ষণ থাকে না। সে বেশিরভাগ সময় আয়নের রুমেই কাটায়। আয়ন মায়াকে নিয়ে সবার সামনে আদি খেতে শুরু করে। দুজনে হাত ধরে ঘোরে। প্রিন্স সব কিছুই দেখতে থাকে। সময় পার হয়ে দুপুর হলো। সবাই যে যার মতো খেতে বসেছে ক্যান্টিনে। অফিস ক্যান্টিনে আজ প্রিন্স এসেছে। অফিসের ক্যান্টিনে যখন সবাই দুপুরে খাবার খেতে বসে, আয়ন মায়ের পাশে চেয়ারে বসে। সে সবার সামনে ঘোষণা দেয় যে মায়া তার দীর্ঘদিনের প্রেমিকা। আয়ন নিজেই চামচ দিয়ে মায়াকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আরে সবাই শোনো, মায়া কিন্তু আমার অনেক পুরনো প্রেমিকা। আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না। মায়া শোনা, এ নাও, এটা খাও। তোমার তো এটা খুব প্রিয় ছিল, তাই না? হা করো তো দেখি। মায়া অনেক কষ্টে নিজের বমি চেপে হাসার অভিনয় করে। সে জানে প্রিন্স দূর থেকে তাদের দেখছে। মায়া ইচ্ছে করেই আয়নের দিকে ঢলে পড়ে আর হাসি মুখে কথা বলে। সে চায় প্রিন্স তাকে ঘৃণা করুক। সে চায় প্রিন্স তাকে মন থেকে মুছে ফেলুক। থ্যাংক ইউ আয়ান, তুমি এখনও মনে রেখেছো আমার কি পছন্দ। তুমি সত্যি অনেক কিউট। আমাকে এভাবে আর কেউ যত্ন করেনি। প্রিন্স নিজের টেবিলের এক কোণে বসে একাই লাঞ্চ করছিল। মায়ের এই রূপ দেখে তার গলায় ভাত যেন কাঁটার মতো বিচ্ছে। সে দেখতে পায় আয়ান মায়ের হাত ধরে টানছে আর মায়া সেটা উপভোগ করছে। প্রিন্সের চোখ দুটো হঠাৎ ভিজে ওঠে। সে দ্রুত নিজের মুখটা লুকিয়ে নেয় যাতে কেউ তার চোখের পানি দেখতে না পায়। তার বুকটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সে অনুভব করতে পারছে সে মায়াকে অনেক গভীর থেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ভালোবাসা যে বিষের চেয়েও মারাত্মক হবে তা সে জানতো না। মায়া, তুমি কি সত্যি এতই সস্তা, নাকি আমি তোমাকে চিনতে ভুল করেছি? আয়নের হাতে হাত রেখে তুমি কিভাবে এত সুন্দর হাসতে পারো? আমি কি একটুও মূল্য নেই তোমার কাছে? আমি তো তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম। প্রিন্সের ভালো লাগে না কিছুই। মায়াকে সে একা পাচ্ছে না কোনোভাবেই। হঠাৎ দেখে মায়া তার কেবিনে বসে আছে। প্রিন্স যায়। টেবিলের উপর মাথা রেখে বসে আছে মায়া। সারা রাত ভেজার কারণে তার শরীরে জ্বর এসেছে। চোখ আদা বোঝা, কপাল গরম, তবুও সে কাউকে কিছুই বুঝতে দেয় না। ঠিক তখনই দরজাটা আস্তে করে খুলে ভিতরে ঢুকে প্রিন্স। সে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেয়েটার কাঁপতে থাকা শরীর দেখে তার বুকের ভিতরটা হঠাৎই ভারী হয়ে ওঠে। মায়া, শুনছো? মায়া কোনো উত্তর দেয় না। মাথা টেবিলে রাখা প্রিন্স ধীরে ধীরে এগিয়ে আসে। তোমার শরীর ঠিক আছে? তোমাকে খুব দুর্বল লাগছে। মায়া ধীরে মাথা তোলে। চোখ দুটো লাল, মুখটাও ফ্যাকাশে দেখাচ্ছে। তুমি এখানে কেন এসেছো? আমি আমি একটু কথা বলতে চেয়েছিলাম। তোমার সাথে আমার কথা বলার মতো কিছু নেই। কিন্তু মায়া। প্লিজ আমার সামনে দাঁড়িয়ে নাটক করো না। নাটক? আমি তো শুধু শুধু কি কেয়ার দেখাতে এসেছো? আমার সব চাই না। আমার কেয়ারের জন্য আয়ন আছে। আমি সত্যি তোমার জন্য চিন্তা করি। আমার মনে হচ্ছে আয়ন তোমার জন্য ঠিক না। ও প্লিজ, এই সস্তা ডায়লগগুলো অন্য কাউকে গিয়ে বলো। প্রিন্স কিছুক্ষণ চুপ করে থাকে। সে কি করবে বা বলবে বুঝতে পারছে না। সে কেনই বা এসেছে সেটাও বুঝতে পারছে না। সে বলে, তোমাকে দেখে মনে হলো তুমি অসুস্থ, তোমার জ্বর হয়েছে, তাই না? সেটা তোমার জানার দরকার নেই। প্লিজ এখান থেকে যাও। আমার তোমাকে ভালো লাগে না। আমি তো বললাম আমাদের বিয়েটা হয়েছে কেবল দায়িত্ববোধ থেকেই হয়েছে। তুমি হয়তো জানো না, তোমার বাবার জন্য আমার বাবার জীবন দিতে প্রস্তুত ছিল। তোমার বাবার ফ্যাক্টরিতে আগুন লাগে, তোমার বাবা সেখানে আটকা পড়ে। বাবা এসে তখন 5 বছর হয়েছে তোমাদের অফিসে চাকরি করছে। আমার বাবা তোমার বাবাকে বাঁচিয়েছিল। বাঁচাতে গিয়ে বাবার ডান পাশটা পড়ে যায়। বাবা প্যারালাইজড হয়েছিল। তাই তোমার বাবা আমার পরিবারের দায়িত্ব নেয়। এই জন্য আমার মতো বাজে মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, বুঝেছো? এখন বলো কি বলতে এসেছো? না, আমি শুধু 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 তোমার এই শুধু শব্দটা শুনতে না বিরক্ত লাগছে আমার। প্রিন্স চমকে ওঠে। তার বাবার কথা মনে পড়ে। তাহলে এসব কিছু ওর বাবা চেয়েছে বলেই হয়েছে? তবে বিয়েটা হয়েছে তাদের নাকি? প্রিন্স বলে, মায়া, তুমি চাইলে আমাকে অপমান করতে পারো, কিন্তু অন্তত নিজের শরীরের খেয়াল রাখো। ওয়াও, কি দারুণ কেয়ার। একটা কথা বলি? বলো। তোমাকে দেখলে আমার বিরক্ত লাগে। কেন? মায়া কোনো কথা বলে না। প্রিন্স চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর প্রিন্স বলে, মায়া শুনুন, আমাদের এই সম্পর্কটা আর টেনে নেওয়ার কোনো মানে হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ডিভোর্স দেব। আপনি তো আয়নকে ভালোবাসেন, তাই না? তবে আমার সাথে এই বিয়ের বন্ধনে থেকে নিজের আর আমার সময় নষ্ট করার দরকার নেই।
আমি শেষবারের মতো আপনাকে আমার মনের কিছু কথা বলতে চাই। তারপর আমি আর কোনোদিন আপনার সামনেও আসবো না, আপনাকে কোনো অধিকারও দেখাবো না। মায়া হঠাৎ থমকে যায়। ডিভোর্সের কথা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মুখে সেই অবহেলার ভাবটা বজায় রাখে। বাহ, বেশ তো। ডিভোর্স দিয়ে দিলেই সব সব ঝামেলা শেষ। তোমার অনেক দায় মুক্তি হবে, তাই না? তা হঠাৎ ডিভোর্সের কথা আসছে কেন? তুমি কি মুক্তি চাও? মুক্তি আমি চাই না মায়া, মুক্তি আপনি চান। আমি শুধু আপনাকে আপনার পছন্দের মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। আমি জানি না কেন আপনি এমন করছেন, কিন্তু আমি সত্যি আপনাকে শ্রদ্ধা করতাম। আপনাকে আমি ভালোবেসে ফেলেছিলাম মায়া, কিন্তু আপনি সেই ভালোবাসার যোগ্য নন। মায়া অট্ট হাসি দেয়। তার হাসিতে এক তীব্র অবজ্ঞা আর বিষাদ মেশানো। সে প্রিন্সের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে কথা শোনাতে থাকে। ভালোবাসা? আপনার ভালোবাসা আমি চাই না প্রিন্স। আপনি কেন বারবার আমার কাছে আসছেন? কেন আমাকে এত গুরুত্ব দিচ্ছেন? আমি কি আপনার কাছে অধিকার চেয়েছি? অফিসে এসে সব নাটক বন্ধ করুন। আপনার এই দরদ দেখলে না আমার হাসি পাচ্ছে। আপনি নিজেকে কি মনে করেন? বড় উদ্ধারকর্তা? আমাকে উদ্ধার করার দরকার নেই আপনার। আমাকে আমার মতো থাকতে দিন। আমাকে আর অধিকার দেখাতে আসবেন না। প্রিন্স মায়ার এই রূঢ় কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। সে ভাবতেও পারেনি মায়া তাকে এতটা অপমান করবে। প্রিন্সের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁপা গলায় বলে, ঠিক আছে মায়া, আর কোনোদিন আপনার কাছেও আসবো না। কালই আমি উকিলের সাথে কথা বলবো। আপনার স্বাধীনতার পথে আমি আর বাধা হব না। আপনি আয়নের সাথেই সুখে থাকুন। আমি শুধু চেয়েছিলাম আপনার চোখে সেই ভয়টা দূর করতে, কিন্তু আপনি তো ভয় নয়, বরং ঘৃণা বুকে নিয়ে চলেন। হ্যাঁ, ঘৃণা করি আমি পুরুষ জাতকে, ঘৃণা করি সব ছেলেদেরকে। আপনার এই গুরুত্ব দেওয়াটা না আমার কাছে বোঝা মনে হচ্ছে। আপনি যত দ্রুত আমাকে ছেড়ে দিবেন ততই আমার মঙ্গল। এখন যান আমার সামনে থেকে। আপনার মুখ দেখলে আমার অস্বস্তি লাগে। প্রিন্স আর কথা না বাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সে দ্রুত হেঁটে নিচে নেমে আসে। তার মনে হচ্ছে সে এই পৃথিবীতে একদম একা। ওদিকে মায়া কেবিনের ভিতরে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সে চেয়ার ধরে বসে পড়ে। সে জানে সে প্রিন্সকে অনেক বড় আঘাত দিয়েছে, কিন্তু তাছাড়া আর কোনো পথ ছিল না। আয়ান যদি তাকে না ছাড়ে তবে প্রিন্সের সম্মান নষ্ট হবে। মায়া নিজেকে উৎসর্গ করে দিচ্ছে প্রিন্সের মান বাঁচানোর জন্য। আমাকে ক্ষমা করো প্রিন্স। আমি তোমাকে অবহেলা করেছি যাতে তুমি আমাকে ভুল বুঝো। আমি তোমার যোগ্য নই। আমি এক কলঙ্কিত নারী। আমি নিজেকে তোমার পাশে ভাবতেই পারি না। তোমাকে দূরে ঠেলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার এই অবহেলাগুলো আসলে তোমাকে ভালোবাসার এক চরম আত্মত্যাগ। রাত বাড়ে। মায়া বাড়ি ফিরে দেখে প্রিন্স সোফায় শুয়ে আছে। সে মায়ের দিকে একবারও তাকায় না। প্রিন্স সোফা থেকে উঠে দাঁড়িয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। তারপর বলে, শোনেন, এভাবে ভদ্রঘরের কোনো মেয়ে রাতে এত দেরিতে বাড়ি ফেরে না। তার উপর আপনি এই বাড়ির বিবাহিত স্ত্রী। আপনি পরপুরুষের সাথে রাত কাটিয়ে এ বাড়িতে ঢুকবেন আর আমি সেটা সহ্য করব, এমন ভাবার কোনো কারণ নেই। তাই আপনি এখন থেকে এই বাড়িতে না থেকে নিজের বাড়িতে গিয়ে থাকবেন। চাকরি আপনার থাকবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি নিজের বাবার সাথে গিয়ে থাকবেন। সেখানে যা ইচ্ছা করবেন, আপনি যার সাথে খুশি রাত কাটাবেন, কিন্তু এই বাড়িতে থেকে রাত বেরাত বাইরে আড্ডা দিয়ে ঘরে ফিরবেন না। নোংরামি সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি আমার বাবা মাকে আর মিথ্যা বলতে পারবো না। মায়া কোনো উত্তর দেয় না। সে শুধু বড় বড় চোখ করে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। তার চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু সে মুখ ফুটে কিছুই বলে না। এই মুহূর্তে প্রিন্সের বাবা আলতাফ আর মা রেহানা ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে প্রিন্স? এত রাতে চিৎকার করছিস কেন? বাবা, তোমার এই গুণবতী পুত্রবধূ আমার বন্ধু আয়নকে ভালোবাসে। তাদের আগে থেকে গভীর সম্পর্ক ছিল। সে কারণেই রোজ রাতে সে দেরি করে বাড়ি ফেরে। আয়নের সাথে সময় কাটানোই এখন তার প্রধান কাজ। আমি চাই না সে আর এক মুহূর্তে এখানে থাকুক। মায়া, চান আপনি এখন এই ব্যাগ গুছিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যান। মায়া নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে যায়। কিছুক্ষণ পর একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে নিয়ে সে নিচে নেমে আসে। কারো দিকে না তাকিয়ে সে দরজার দিকে এগিয়ে যায়। আলতাফ মায়াকে আটকে ছিল, কিন্তু মায়া শোনেনি। মায়া চলে যাওয়ার পর আলতাফ সোফায় ধপ করে বসে পড়ে। তিনি প্রিন্সের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ডাকে, প্রিন্স, এদিকে বস। তুই মায়াকে অনেক বড় অপমান করে তাড়িয়ে দিলি, কিন্তু তুই কি জানিস মায়া আসলে কেমন মেয়ে? সে আয়ানকে নয়, সে তোকেই ভালোবাসে। আর তোকে ভালোবাসে বলেই সে আজ তোকে ছেড়ে দূরে সরে গেল।
কি বলছো বাবা এসব? আমি নিজের চোখে সব দেখেছি। সে আয়নের বুকে মাথা রেখেছে। সে নিজে স্বীকার করেছে সে আয়নকে পছন্দ করে। সে মিথ্যে বলেছে প্রিন্স, কারণ মায়া এক কলঙ্কিত ইতিহাসের শিকার। সে একজন ধর্ষিতা মেয়ে। আজ থেকে 10 বছর আগে মায়ের বয়স যখন 18 ছিল, তখন সে 3 জন জানোয়ারের হাতে পাশবিক ধর্ষণের শিকার হয়েছিল। সেবার দেশে ইলেকশন ছিল। ইলেকশনে বিরোধী দল জয়লাভ করার পর এলাকা জুড়ে তাণ্ডব শুরু করে। ওরা মায়াদের বাড়িতে ঢুকে ডাকাতি করে, তারপর মায়ার সামনেই ওর মাকে ধর্ষণ করে। আর মায়াকে সারা রাত ধরে 3 জন মিলে নির্যাতন চালায়। সেই আঘাতেই মায়ার মা মারা যায়। প্রিন্স বরফের মতো জমে যায়, তার হাত পা অবশ হয়ে আসছে। আলতাফ সাহেব বলে, ওই পশুরা মায়ার ধর্ষণের ভিডিও করে সেটা ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছিল। মায়াকে নিয়ে তখন সারা দেশে আন্দোলন হয়েছিল। ধর্ষণকারীদের শাস্তি হয়েছিল ঠিকই, কিন্তু মায়ার জীবনটা তছনছ হয়ে যায়। ওরা এলাকা ছেড়ে চলে আসে। আমার অফিসে তখন মামুন জয়েন করে। মায়ের এই হিজাব পরা, মানুষের সামনে না আসা, এসবই ছিল সেই বিশাল ক্ষত ঢাকার চেষ্টা। মায়ের তো কোনো দোষ নেই বাবা, সে তো পরিস্থিতির শিকার। দেখ বাবা, তোকে একটা কথা বলি, যে মেয়ে গোপনে তার প্রেমিকের সাথে ডেট করে, তাকে বিয়ে করার চেয়ে একজন ধর্ষিতা মেয়েকে বিয়ে করা অনেক বেশি ভালো। কারণ সে জানে অপমানের জ্বালা কত। তুই ওর পাশে দাঁড়া, দেখবি সে কখনো তোকে ছেড়ে যাবে না। সে তোকে অনেক ভালোবাসবে। প্রিন্স আর একটা শব্দ বলতে পারে না। সে হু হু করে কেঁদে ফেলে, মেঝেতে বসে পড়ে। তার মনে পড়ে যাচ্ছে বাসর রাতে মায়ের সেই আকুতি, সেই ভয়। সে বুঝতে পারে মায়া কেন নিজেকে অশুভ বানিয়েছিল, যাতে প্রিন্স তাকে ঘৃণা করে, দূরে সরিয়ে দেয় এবং তার এই অতীত কোনোদিনও সামনে না আসে। প্রিন্স সারা রাত নিজের রুমে একা বসে থাকে। সে মায়ের প্রতি করা নিজের প্রতিটি আচরণের জন্য অনুতপ্ত হয়। পরে 2 দিন প্রিন্স অফিসে যায় না। সে শুধু মায়ের কথাই ভাবতে থাকে। অবশেষে 2 দিন পর সে মায়াদের ছোট্ট ভাঙাচোরা বাড়িতে গিয়ে পৌঁছয়। ভিতরে ঢুকে দেখে মায়া তার বাবার পায়ের কাছে বসে কাঁদছে। প্রিন্সকে দেখে মায়া চমকে উঠে দাঁড়ায়। সে দ্রুত নিজের চোখের পানি মুছে হিজাবটা ঠিক করে নেয়। আপনি কেন এসেছেন এখানে? আর কি সমস্যা আপনার? আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। প্রিন্স কোনো কথা না বলে ধীর পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ মায়াকে জড়িয়ে ধরে। সে মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে ওঠে। মায়া স্তম্ভিত হয়ে যায়। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স তাকে আরও শক্ত করে চাপটে ধরে। সরি মায়া, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক বড় ভুল বুঝেছি। আমি তোমার অতীত জানতাম না। আমি সব জেনে গেছি মায়া। কেন তুমি আমাকে আগে বললে না? কেন একা এত কষ্ট সহ্য করলে? মায়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। সে তার ছেলের স্বরে বলে, কি হলো? এখন কি আমার প্রতি করুণা করতে এসেছেন? দয়া দেখাতে এসেছেন তো? লাগবে না আপনার দয়া। আমি কলঙ্কিত, আমি ধর্ষিতা, এটি তো সত্যি। আপনি এখন মহান সাজার চেষ্টা করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। এটা করুণা নয় মায়া, এটা আমার সত্যিই ভালোবাসা। আমি তোমাকে তোমার আত্মা দিয়ে ভালোবাসি, শরীর দিয়ে নয়। তুমি কি আমাকে একবার ক্ষমা করে আমার সাথে ফিরে যাবে না? মায়া প্রিন্সের চোখের দিকে তাকায়। সেখানে কোনো ঘৃণা নেই, কোনো অবজ্ঞা নেই, আছে শুধু এক গভীর আশ্রয়। মায়ের ডুকরে কেঁদে ওঠে প্রিন্সের বুকে মুখ লুকিয়ে। সে বুঝতে পারে তার দীর্ঘ 10 বছরের একাকিত্বের অবসান হতে চলেছে। প্রিন্স তাকে পরম মমতায় আগলে রাখে। চলো মায়া, বাড়িতে চলো। বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমাকে কথা দিচ্ছি, পৃথিবীর কোনো শক্তি আর তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তোমার কলঙ্ক ধুয়ে দেব আমার ভালোবাসা দিয়ে। কিন্তু প্রিন্স, আমার যেটার ভিডিও আয়নের কাছে আছে, আয়ন আমাকে ব্ল্যাকমেল করে। কি? তুমি আমাকে আগে বলোনি কেন? আয়নকে তো আমি মেরেই ফেলবো। আমি ভয় পেয়েছিলাম সব কিছু নিয়ে। যদি ভুল বুঝো, মাফ করে দাও প্রিন্স। আমি তোমাকে এখন থেকে সব বলবো। চলো এখন। প্রিন্স মায়ের হাত শক্ত করে ধরে অফিসের ভিতরে ঢোকে। পিছনে পুলিশ। অফিসের প্রতিটি কর্মচারী নিজের কাজ ফেলে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ মায়াকে দেখে তারা চিনতে পারছে মায়ের মুখে আজ হিজাব নেই। প্রিন্স অফিসের ঠিক মাঝখানে এসে দাঁড়ায় এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, সবাই আমার কথা মন দিয়ে শোনো। আজ আপনাদের সামনে আমি একটি সত্য পরিষ্কার করতে চাই। আমার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কেবল আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়, সে আমার বৈধ এবং বিবাহিত স্ত্রী।
তার নাম মায়া। তার দিকে যদি আজকের পর থেকে কেউ কোনো নজরে তাকায় বা আড়ালে কোনো কথা বলার সাহস দেখায়, তবে তার কপালে চরম দুঃখ আছে। আপনারা হয়তো ওর অতীত নিয়ে চর্চা করতে ভালোবাসবেন। হ্যাঁ, ও ধর্ষিতা ছিল, তাতে কি হয়েছে? অন্তত আপনাদের মতো কিছু ভদ্র সেজে থাকা মেয়ের মতো তো নয়, যারা সুযোগ পেলে বয়ফ্রেন্ডের সাথে হোটেলের রুমে গিয়ে সময় কাটায় আর দিনের আলোয় সতী সেজে ঘোরে। তারাই আসল জঘন্য আর নোংরা। তাদেরটা প্রকাশ পায় না বলেই তারা সাধু। মায়া পবিত্র, কারণ তার মনটা কুৎসিত নয়। সবাই বুঝতে পারছেন তো? সারা অফিসে নিস্তব্ধতা নেমে আসে। ঠিক তখনই ভিটেলের সামনে আসে আয়ান। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারে তার খেলা শেষ হতে চলেছে। ইন্সপেক্টর সাহেব, এই সেই লোক আয়ান, যে আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে এবং ডিজিটাল পর্নোগ্রাফি আইনে বড় অপরাধ করেছে। ওকে অ্যারেস্ট করুন এবং ওর ফোনটা ভালোভাবে চেক করুন। ওখানে যা আছে তা ডিলিট করবেন। ওকে এমন শাস্তি দেবেন যেন সারা জীবন মনে রাখে। প্রিন্স, আমার কথাটা তো শোন বন্ধু, আমি জাস্ট একটু মজা করছিলাম। আমাদের আয়নের কথা শেষ হবার আগেই প্রিন্স নিজের পুরো শক্তি দিয়ে ওর চোয়াল বরাবর এক ঘুষি মারে। আয়ন ছিটকে গিয়ে মেঝেতে পড়ে যায়। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হতে থাকে। প্রিন্স বলে, হরামি, বন্ধুত্বের নাম মুখে নেবি না জানোয়ার। পুলিশ, ওকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। পুলিশ আয়নকে টেনে ভ্যানে তুলে নিয়ে যায়। মায়া তখনও ভয় কাঁপছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। প্রিন্স সবার সামনেই মায়াকে নিজের বুকের মাঝে টেনে নেয় এবং তার কপালে ঠোঁটে চুমু দিল। তারপর সবার চোখের সামনে মাকে 5 গোলা করে তুলে নেয়। মায়াও প্রিন্সের গলা জড়িয়ে ধরে। প্রিন্স তাকে কোলে নিয়ে নিজের কেবিনে ঢুকে লাথি দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। কেবিনের ভিতরটা এখন একদম নির্জন। প্রিন্স মায়াকে তার বিশাল ডেস্কটপ টেবিলের উপর বসিয়ে দিল। প্রিন্স মায়ার 2 উরুর মাঝখানে দাঁড়িয়ে তার কোমরে হাত রাখে। মায়া, আর কোনো ভয় নেই। এখন তুমি শুধু আমার। আজ থেকে তুমি আমার সামনে একদম অনাবৃত থাকবে, বুঝেছো? কোনো হিজাব পরবে না। মায়া লাজুক হাসে, কিন্তু তার শরীর হঠাৎ করেই রোমান্সে শিউরে ওঠে। সে ফিসফিস করে বলে, প্রিন্স, এটা তো অফিস, এখানে কেউ ঢুকে পড়লে কি হবে? তুমি অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছ না? প্রিন্স মায়ের কানে লতিতে দাঁত দিয়ে হালকা কামড় দেয়। মায়া এক অদ্ভুত সুখে চোখ বন্ধ করে ফেলে, কেঁপে ওঠে। প্রিন্স মায়ের বোরখার বোতামগুলো একে একে খুলতে শুরু করে। দরজা লক করা আছে মায়া, আর বাইরে পাহারা দেওয়ার জন্য আমার হুকুমই যথেষ্ট। আর তোমাকে আমি নতুন করে আবিষ্কার করব। তোমার শরীরে এই হায়নাদের দেওয়া ক্ষতগুলো আমি আমার স্পর্শ দিয়ে মুছে দেব। তোমাকে আমি আজ এমনভাবে আদর করব যে তুমি তোমার অতীত বলে শুধু আমার অস্তিত্ব অনুভব করবে। আমি কি তোমার ব্লাউজটা ছুঁড়ে ফেলবো নাকি তুমি নিজেই করবে? প্রিন্স, তুমি না অনেক ডার্ক কথা বলছো। আমার কেমন জানি লাগছে। তুমি কি আমাকে সত্যি ঘৃণা করবে না তো? আমার এই নষ্ট শরীর নিয়ে তোমার কোনো আক্ষেপ নেই? প্রিন্স মায়ের ঠোঁটে নিজের আঙুল রাখে। তারপর সে এক ঝটকায় মায়ের বোরখাটা সরিয়ে দেয়। মায়ের ফর্সা শরীরটা অফিসের এসির ঠান্ডায় কেঁপে ওঠে। শরীর কখনো নষ্ট হয় না মায়া, মন নষ্ট হয়। তোমার শরীর তো আমার কাছে এক পবিত্র জিনিস। আমি আজ তোমার শরীরে প্রতিটি কোণ দখল করব। আমি চাই তুমি চিৎকার করো। তোমার সেই চিৎকার যেন থাক, আর কিছু না। আর শুধু রোমান্স হবে, অনেক গভীর আর ডার্ক রোমান্স। মায়া প্রিন্সের শার্টটা খামচে ধরে। প্রিন্স মায়ের উন্মুক্ত পিঠে নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। তাদের নিঃশ্বাসের গতি বেড়ে যায়। মায়ের হিসাবটা মেঝেতে পড়ে যায়। তার রেশমি চুলগুলো টেবিলের উপর ছড়িয়ে পড়ে। প্রিন্স মায়ের ঠোঁট দুটো নিজের দাঁত দিয়ে চেপে ধরে, আর মায়ের গলা দিয়ে এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। প্রিন্স, আমি তোমার, শুধু তোমার। আমাকে আজ শেষ করে দাও তোমার ভালোবাসা। আমি সব বলতে চাই। প্রিন্স মায়ের কানের কাছে মুখ নিয়ে কামুক গলায় বলে, আজ তোমার নিস্তার নেই মায়া। এই অফিস রুমটা আজ আমাদের প্রথম বাসর ঘর হবে। আমি তোমাকে আজ এক রাজকীয় সুখে ভাসিয়ে দেব। তারা একে অপরের মাঝে হারিয়ে যায়।